বুঝতে পারি না মাঝে মাঝে কোরিয়ান স্কিন কেন পেতে যাব, ওয়াই নট ইন্ডিয়ান স্কিন। কোরিয়ান স্কিন চাওয়ার মধ্যে একটা কোথাও গিয়ে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আছে। আমি কোরিয়ান স্কিন চাইতে গেলে আমাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হলো আমার লাইফস্টাইল এরকম হতে হবে যেখানে আমার রোদ একদম লাগছে না, পুরো রোদ থেকে আমি বাইরে থাকতে পারছি। আমার গাড়ির কাঁচের মধ্যে কালো হয়ে আছে, আমি বাড়িতে থাকছি রোদ লাগছে না, আমি অফিসে যাচ্ছি রোদ লাগছে না, আমি পুরোপুরি সেটা মেনটেন করতে পারছি। বিয়ের আগে একটা মেয়ের মেকআপ করতে কত খরচা আছে? এখন 60,000 মোটামুটি সবার খরচা। বাট সেটা কতক্ষণের জন্য করি আমি? 4 hours only, রাইট? কিন্তু কেউ যদি একটু কনসিয়াস হয়, একজন ডার্মাটোলজিস্টের সঙ্গে থাকে, তাহলে ওই টাকাটাতেই সে বিয়ের আগে পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমরা লিপস ঠিক করতে পারি, একে লিপ জব বলে খুব পপুলার। লিপসের শেপ ঠিক করতে পারি। লিপস বয়সের সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে অ্যাসিমেট্রি থাকে, একদিকে লিপস আর একদিকে লিপ আলাদা। তো কারো ক্ষেত্রে দেখতে সত্যিই ছোট, পুরো মুখের তুলনায় লিপসটা খুব একদম ছোট। ইয়েস, তার ক্ষেত্রে ঠিক করা যায়। মোল রিমুভ করার জন্য এখন এত সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট আছে এবং টেকনিক্স আছে যে আমার পেশেন্ট আছে যারা এসে বলছে ডাক্তার আপনার কাছে মোল রিমুভ করেছিলাম, আমি তো চিনতেই পাচ্ছি না, তাকে তো মোল নিয়ে দেখেছি ভুলে গেছি। কিন্তু সে যখন বলছে তখন তার ছবি খুঁজে বার করলাম, দেখলাম হ্যাঁ ওখানে একটা মোল ছিল। আমাদের দেশে ফেয়ারনেসের যে প্রমোশনস, এটা হওয়া উচিত না। আমি দুঃখ পাই যখন দেখি দেশের সব থেকে বেশি সেলিব্রেটেড পারসন একজন এত বড় অ্যাক্টর, তিনিও ফেয়ারনেসের অ্যাড করছিলেন। তখন দুঃখ হতো, কষ্ট হতো। কারণ আমার গায়ের কালো রং, তারপর আমার পারসেপশন তৈরি হয়েছে, আমার পারসেপশন জাজড হচ্ছে, আমার পারসেপশন তোকে একটা তৈরি করে ফেলছে। এর থেকে খারাপ কিছু হয় না। কেউ ব্ল্যাক মানে সে খারাপ, সে ক্রিমিনাল, আর কেউ হোয়াইট মানে সে ভালো, এরকম নিম্ন মানসিকতা আমাদের মতো দেশে থাকা উচিত। মোড়ে মোড়ে এখন ডার্মাটোলজিস্ট গজিয়ে রয়েছে, ক্লিনিক রয়েছে। আমি যেখানে থাকি সেখানেও প্রচুর ডক্টর রয়েছে এবং কলকাতার প্রচুর জায়গায় রয়েছে। ভালো ডার্মাটোলজিস্ট কীভাবে চিনব? কথায় আছে আমাদের স্কিন আর আমাদের হেয়ার আমাদের বডির আয়না। আর আমাদের বডিতে যা যা প্রবলেম হবে বা হতে চলেছে সেই সব কিছুর ইন্ডিকেশন দেয় আমাদের স্কিন এবং হেয়ার। আর এই স্কিন আর হেয়ার নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের গেস্ট সেলিব্রিটি ডার্মাটোলজিস্ট ডক্টর সুরজিৎ গড়াই। উনি আজকে আমাদের সাথে প্রচুর কথা বলবেন। ডক্টর গড়াই দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই আজকে দক্ষিণ কোরিয়ার স্কিন কেয়ার নিয়ে আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানব। উনি আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজিস্টের সদস্য, উনি ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজিস্টের সদস্য। ওনার সাথে প্রচুর কথা হয়েছে হেয়ার লস নিয়ে, হেয়ারের কী কী প্রবলেম রয়েছে, স্কিন কেয়ার নিয়ে, মোল রিমুভ নিয়ে, কোরিয়ান স্কিন নিয়ে প্রচুর কথা হয়েছে। তো চলুন শুরু করি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি ফার্স্ট টাইম হন, আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে দেবেন। একটাই ডায়লগ ছিল, জেলবন্দি প্রচুর লোক। নিজে বলতেন সাহেব করবো, নিজেকে বলিয়ে তারপরে এখন অনেক দেশ চেষ্টা করে এটাকে ফলো করে। একটা জিনিস দিয়েছিলাম, জানি না কোথা থেকে আইডিয়া এসেছিল, সেটা হচ্ছে চপস। আমাদের সাথে ফলো আপ করছিলাম আমাদের দিদি। রামপুষ্করণ আরেকজন বীর রামপুষ্করণের জাতক। ওয়েলকাম টু কথাও কানেকশন, ডক্টর সুরজিৎ গড়াই। নমস্কার। কেমন আছেন? নমস্কার। খুব কেমন ভালো আছেন? আছেন? পারফেক্ট, খুব ভালো। দেখুন, প্রথমে তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আপনি এত ব্যস্ত থাকেন, তার মধ্যে থেকে আমাদেরকে টাইম দেওয়ার, এত দূরে আসা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। আমি আগের দিনও চেষ্টা করলাম, বাট সেদিন তো হলো না। হ্যাঁ। বাট আজকে আমার মনে হয়েছিল আজকে করা উচিত। গতকাল জন্মদিন কাটিয়েছি, আজকে একটা ভালো জিনিস করছি Belated আপনার happy সঙ্গে। birthday. থ্যাংক ইউ সো মাচ। তো আমারও খুব ইচ্ছে ছিল, থ্যাংক ইউ। প্রথমে যে কোশ্চেনটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে না, পাড়ার মোড়ে মোড়ে এখন ডার্মাটোলজিস্ট গজিয়ে রয়েছে, ক্লিনিক রয়েছে। আমি যেখানে থাকি সেখানেও প্রচুর ডক্টর রয়েছে এবং কলকাতার প্রচুর জায়গায় রয়েছে। আমার প্রথম কোশ্চেন যেটা আপনাকে, সেটা হচ্ছে যে ভালো ডার্মাটোলজিস্ট কিভাবে চিনব? খুব সুন্দর প্রশ্ন। এক্সপেক্টই করিনি এরকম একটা কোয়েশ্চেন প্রথমে শুনতে পাবো, বাট খুব ইম্পর্ট্যান্ট অলসো। কারণ এটা বুঝতে গেলে একটু ডাক্তারির ডিগ্রিগুলো বুঝতে হবে। তার জন্যে এমবিবিএসের পরে একটা ডিগ্রি হয় এমডি ডার্মাটোলজি। এটা যদি কারোর থাকে, হি ইজ জেনুইন। সেকেন্ড হয় ডিএনবি, ইকুইভ্যালেন্ট ডিগ্রি। এটা ডার্মাটোলজিতে থাকলে জেনুইন। আরেকটা একটু ছোট্ট এক্সপিরিয়েন্সের ডিগ্রি হয়, তাকে আমরা ডিপ্লোমা বলি, সেটা ডিভিএল এভাবে পাওয়া যায়। এই কটা ডিগ্রি না থাকলে আপনার কিন্তু কোনো ডার্মাটোলজিস্ট বলে দাবি করছে তার কাছে যাওয়ার কথা নয়।
কারণ আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি সবারই এই ডিগ্রিগুলো রয়েছে। এটা গেল প্রথম কথা। সো এই সায়েন্সটা বুঝতে হবে, এটাকে একদম বুঝবো না বললে হবে না। 2 নম্বর, ক্লাসিক্যাল এজ ওল্ড কনসেপ্ট, সত্যিই ডাক্তারের কথা ভালো কেউ বলছেন, সুস্থ হয়েছেন, সেটাই বিশ্বাস করা। সো ওয়ার্ড অফ মাউথ ইম্পর্ট্যান্ট আছে। যদি সত্যি ভালো হচ্ছেন ডেফিনেটলি তিনি ভালো হবেন। 3 নম্বর, আজকের যুগে তো সোশ্যাল মিডিয়া রয়েছে, তো যারা সোশ্যাল মিডিয়ায় সত্যিই নিজেদেরকে ভালো করে প্রতিষ্ঠিত করেছেন, ভালো করে নিজেকে চিনিয়েছেন, তারা আশা করা যায় ভালো হবে। এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং আমার মনে হয় গুগল রিভিউজ। আমি নিজেও বুঝতাম না আমার রিভিউ আস্তে আস্তে কত বেড়ে গেছে। সেখানে কিছু ভালো মানুষরা যারা সত্যিই ভালো হয়েছেন তারা জেনুইন কথাগুলো লিখছেন। আমার রিভিউতে গেলেও কেউ কেউ খারাপ বলেছে, কিন্তু সেটা মোস্টলি হচ্ছে যে ওয়েটিং টাইম। আমি অনেক চেষ্টা করেছি, বাট ওয়েটিং টাইম কমাতে পারছি না। কিন্তু এটা ভালো খারাপ ডিটারমিন করে না। তো যারা ভালো হয়েছেন তারা ভালো রিভিউজ দিয়েছেন, জেনারাসলি দিয়েছেন। এটা একটা খুব ভালো জায়গা। আজকের দিনে আমরা রেস্টুরেন্ট খুঁজতে গেলেও একটা ওপেন রিভিউ খুঁজি যেখানে ভালো খারাপ বুঝতে পারি। তো এটা আজকের দিনে খুব ইন্টারেস্টিং। এই কটা জিনিস মোটামুটি ঠিক থাকলে ভালো ডার্মাটোলজিস্ট পাওয়া এক যাবে। একজন ডাক্তার এক এক রকম কনসালটেশন ফিস চার্জ করে, সেই হিসাবেও কি কোনো রকম ডক্টরকে রেকগনাইজ করা যায় যে এ ভালো ডক্টর, এ এত টাকা চার্জ করছে, এ একটু কম চার্জ করছে? এই রকমভাবেও কি ডাক্তার চেনা মানে যদি যায়, আপনি কি বলেন? পুরো গুগলি কোয়েশ্চেন্স, খুব ভালো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকটা বড় ডিসকাশন করা যায়। কনসালটেশন ফিসটা না অনেকভাবে ডিটারমাইন্ড হয়। তার মধ্যে আমি যদি ইন্ডিয়া অ্যাজ আ হোল ভাবি, ইন্ডিয়া অ্যাজ আ হোল কান্ট্রি যদি ভাবি, তাহলে আমরা 4th লার্জেস্ট ইকোনমি। এই 4th লার্জেস্ট ইকোনমি আর ফার্স্ট যারা ওয়ার্ল্ড কান্ট্রি আছে যেরকম US, ইউরোপ, সব জায়গার মিনিমাম কনসালটেশন ফিজ ফর আ স্পেশালিস্ট ডক্টর সেটা হচ্ছে মোটামুটি $300। তার মানে 24,000 থেকে শুরু হয়, এরপর অনেক উপর অব্দি যেতে পারে। তো 24,000 টাকা কনসালটেশন ফি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ফার্স্ট যে র্যাঙ্ক করে, আমরা 4th-এ আছি, তাও আমাদের কনসালটেশন ফিস 1000 নিতে লোকের অসুবিধা হয় অনেক সময়। এটা সোশিও ইকোনমিক প্রবলেম, ডাক্তারদের প্রবলেম নয়। ইন্ডিয়ান ডক্টরস আর অল গুড অ্যান্ড এক্সপার্ট ডক্টরস। ইভেন ব্রাজিলে যদি আমি এক্সাম্পল নিই, আমি কদিন আগে মালয়েশিয়ায় ছিলাম, সেখানকারও যদি এক্সাম্পলস নিই তাহলে বেসিক কনসালটেশন ফিস 6,000। ইন্ডিয়া সে জায়গায় অনেক ল্যাক করছে, বিকজ অনেকগুলো সোশিও পলিটিক্যাল ইকোনমিক্যাল রিজন আছে। তাই কনসালটেশন ফিজ এই টপিকটাই জটিল। আমার মনে হয় অ্যাটলিস্ট 1.5 to 2,000 কনসালটেশন ফিজ বেসিক হওয়া উচিত, যারা সত্যিই এক্সপার্ট, আমার যারা মনে হয় যে সত্যিই ভালো। আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সের উপরও কনসালটেশন ফিসটা অনেকটা ম্যাটার করে, আই থিঙ্ক। সেটা যদি কেউ কনফিডেন্টলি ভালো নিচ্ছেন, বেশি কনসালটেশন ফিজ নিচ্ছেন, দেন তারা, এবং ডিগ্রি ঠিক আছে, এক্সপিরিয়েন্স ঠিক আছে, তারা ভালো হওয়াই উচিত। আমার মনে হয় মোটামুটি 1.5,000 এটা কনসালটেশন ফিজ একটা স্ট্যান্ডার্ড ফিজ হওয়া উচিত। এখন শীতকাল পড়ে গেছে, আমরা যেই মুহূর্তে এখন শুট করছি এবং শীতকালের আমেজ আসছে। এখন যে প্রবলেমটা সব থেকে বড় হয় সেটা হচ্ছে যে স্কিনটা ড্রাই হয়ে যাওয়া। স্কিন ড্রাই হয়ে যাওয়া, স্কিনের মধ্যে অনেক রকম ব্ল্যাক স্পট পড়ে যায়। আপনি যদি দেখেছেন সেই ব্ল্যাক স্পটগুলো কি করে আসে, আর সব থেকে এর ট্রিটমেন্টের ভালো ট্রিটমেন্ট কি আছে? ড্রাই স্কিন এটা একটা ইটসেলফ বড় একটা ডিসকাশন। ড্রাই স্কিন অনেকগুলো কারণে হতে পারে, তার মধ্যে একটা হলো আমাদের ওয়েদার, সেকেন্ড হচ্ছে রং স্কিন কেয়ার। এখন সব জায়গায় ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আর তার সঙ্গে অ্যাক্টিভস ইন্ট্রোডিউস হয়েছে, বিভিন্ন ধরনের অ্যাসিডস, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডস, এর ফেস ওয়াশ, এর সেরাম, এর ক্রিম। বাট ইস্যু ইজ এই ড্রাই যখন সিজন আছে, উইন্টার যখন, তখন যদি আমি বেশি পরিমাণে ফেস ওয়াশও করি এরকম কোনো অ্যাক্টিভস দিয়ে, তাহলে আমাদের স্কিনের ওপরের প্রোটেকশন লেয়ারটাকে না ওগুলো সরিয়ে দেয়, তো ড্রাইনেস বেড়ে যায়। এবার যার নর্মাল স্কিন বা যার অয়েলি স্কিন সে হয়তো মানিয়ে নেবে এই সময়টা, কিন্তু যার মনে করুন অলরেডি ড্রাই স্কিন বা স্কিনের কোনো প্রবলেম আছে, স্কিনের মধ্যে অ্যাকনে আছে, রোজাশিয়া আছে, বা সেবরিক ডার্মাটাইটিস আছে, বা ইকথায়োসিস আছে, বা অ্যাটপিক ডার্মাটাইটিস আছে, এগুলো হচ্ছে কিছু ডিজিজের নাম, বাট জানা জরুরি। তো এগুলো থাকলে স্কিন তার ড্রাইনেস বেশি শো করতে পারে। ওকে, তার জন্যে তারা কিন্তু একটু বেশি কষাস হবে। আমরা এই স্কিনের যে প্রোটেকশন ফাংশন, যেটা ড্রাই অয়েলি ডিটারমিন করছে কিছুটা হলেও, বা রোগ হবে কিনা সেটা ডিটারমিন করছে, সেটাকে আমরা স্কিন ব্যারিয়ার ফাংশন বলি। এবার দেখা যায় যেক্ষেত্রে স্কিনে ডিজিজ হচ্ছে, যেমন অ্যাকনে আছে কারো, লোকে বলে অয়েলি স্কিন, কিন্তু সেক্ষেত্রেও স্কিন ব্যারিয়ার ফাংশনের ডিফেক্ট থাকে, স্কিনের প্রোটেকশন করার ক্ষমতার মধ্যে ডিফেক্ট থাকে। তাই জন্যে সেক্ষেত্রে ময়শ্চারাইজার বেশি জরুরি। তো
তো শীতকালে আমার স্কিন কেয়ারের মধ্যে মেন কী হবে? মেন হবে ময়শ্চারাইজার, লেস ফেস ওয়াশ, লেস অ্যাপ্লিকেশন অফ সেরাম অ্যান্ড লেস অ্যাপ্লিকেশন অফ অল অ্যাক্টিভস, এগুলো কম হবে। যদি নর্মাল স্কিন হয় স্টিল এটা ওকে, বাট যদি কিছু প্রবলেম আছে ডার্মাটোলজিস্ট ইজ ইয়োর ফ্রেন্ড, যার কাছে কনসাল্ট করে একটা ফাইনাল করতে হবে, নিজের থেকে বেশি এদিক ওদিক না করাই ভালো। তার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যার ড্রাই স্কিন রয়েছে তার স্কিনে কিছু প্রবলেম আছে, সেই জন্য স্কিনটা ড্রাই হচ্ছে। ইয়েস, হয় তার রং স্কিন কেয়ার হচ্ছে বা তার স্কিন ইনহেরেন্টলি ড্রাই আছে, জেনেটিক্যালি ড্রাই আছে, এরকম। Okay? তো সেই সেই সময় শুধুমাত্র কি ময়শ্চারাইজারের উপরই ভরসা করতে হবে নাকি না অন্য কিছুও করা যেতে পারে সেখানে? অনেক কিছু করা যেতে পারে, যদি ট্রিটমেন্ট ভাবি তাহলে তো অনেক কিছু করা যেতে পারে। যেরকম একটা হলো আমাদের যেগুলো আমরা ময়শ্চারাইজার বলছি, সেগুলো আমরা যে ময়শ্চারাইজার ইউজ করি সেগুলো সব ডিফারেন্ট ময়শ্চারাইজার। তো সেগুলোর মধ্যে থেরাপিউটিক বেনিফিটও থাকে, তার মানে তার মধ্যে কিছু কিছু ওষুধ বা ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলোর মধ্যে স্কিনকে রিপেয়ার করার ক্ষমতা রয়েছে, তাই সেগুলো আলাদা গ্রুপ অফ ময়শ্চারাইজার, সেইগুলো ইউজ করা। সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট। সাপোজ আমার ড্রাইনেসের জন্যে কিছু প্রবলেম হয়েছে, সাপোজ অ্যাটপিক ডার্মাটাইটিস বা এক্সিমা হচ্ছে, তাহলে এক্সিমা রিলেটেড ট্রিটমেন্ট লাগতে পারে। তার মধ্যে লাগানোর কিছু স্টেরয়েড ক্রিম খুব হেল্পফুল হতে পারে, লাগানোর ট্যাক্রোলিমাস বলে একটা ক্রিম রয়েছে, এগুলো হেল্পফুল হতে পারে। এছাড়াও বিভিন্ন লেজার মেশিনস আছে যেগুলো লেজার লাইট দিলে স্কিনের মধ্যে ওই ব্যারিয়ার ফাংশনটা ঠিক হতে পারে, তো সেইগুলো করা যেতে পারে। খাবার ওষুধ রয়েছে যেগুলো দিলে স্কিনকে রিপেয়ার করানো যেতে পারে। তো এটা ডিপেন্ড করছে যে আমার এক্স্যাক্টলি কী প্রবলেম হচ্ছে তার উপরে, স্কিন টু স্কিন এবং কী প্রবলেম আছে সেরকম। এই যে বললেন যে দাগ হয়েছে, কালো হয়ে গেছে, কোথাও ড্রাই স্কিন ইচিং হয়েছে, সেখানে একটা আমরা ওটাকে জেরোটিক এক্সিমা বলি। তো ড্রাই স্কিনের মধ্যে ইচিং হয়েছে, চুপ দাগ হয়ে যায় হাতের মধ্যে, অনেক কারণে হতে পারে। এই যে দাগ ব্যাপারটা আমাদের সায়েন্সে অনেক কিছু হতে পারে, এগুলো আমরা পিগমেন্টেশন বলি। এই পিগমেন্টেশন বহু কারণে হতে পারে, ইটস সেপারেটলি একটা বড় টপিক। তো সেই পিগমেন্টেশন যদি ড্রাইনেস থেকে হয় তাহলে প্রবাবলি জেরোটিক এক্সিমা হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে ড্রাই হয়ে গেছে। ওকে, তো সেইটাকে ট্রিটমেন্ট আমাদের ময়শ্চারাইজার দিয়েই মোস্টলি করব, এবং যাতে স্কিন ড্রাই না হয় তার ব্যবস্থা করব। ওষুধও আছে খাওয়ার, সেগুলো দেওয়া যেতে পারে, লেজার করা যেতে পারে। পিগমেন্টেশন কমানোর অ্যাডভান্স লেজার্স রয়েছে যাকে আমরা কিউ সুইচড ইন্ডিয়া লেজার বলি। সেই লেজার দিয়ে আমরা আগে জেলগুলো ভাবতেই পারতাম না, 20 বছর আগেগুলো যে দাগগুলো তুলার করা ভাবাও যেত না, সেই দাগগুলো আমরা সব তুলে ফেলতে পারি, কালো দাগ। এখন সম্ভব হচ্ছে। অ্যাবসলিউটলি। ওকে, এই মুহূর্তে ইয়াং জেনারেশনের সব থেকে বড় যে প্রবলেমটা আমি দেখি, আমারও নিজেরও আছে, আপনি দেখলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে চোখের নিচে ব্ল্যাক সার্কেল। এই ব্ল্যাক সার্কেলটা বেসিক্যালি আমি যতদূর জানি সেটা হচ্ছে টাইম মতো না ঘুমানো আর ফুড হ্যাবিটস, এর জন্য হচ্ছে। এর ট্রিটমেন্ট কি আছে? সবাই এটাকে ডার্ক সার্কেল বা ব্ল্যাক সার্কেল যাই আপনি বলুন না কেন, এই বলেই জানে, রাইট। কিন্তু বেসিক্যালি এটা ডার্ক সার্কেল অনেক অনেক কারণে হতে পারে। ভেবে দেখুন, আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করছি। যদি কারো মনে করুন আই সাইটে বা চোখের পাওয়ারে প্রবলেম আছে, তো সে জানে না, তো সবসময় চোখ কচলাচ্ছে, চোখটাকে রগড়াতে হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, সেইটা চোখের চারিদিকে একটা পিগমেন্টেশন করতে পারে। তো এটা চোখের রোগের জন্য হতে পারে। কারো কারো আই ব্রাউয়ের মধ্যে বা আই ল্যাশ যেটা আছে, এখানে সেবরিক ডার্মাটাইটিস বলে রোগ হতে পারে, তার জন্য ইচিং হচ্ছে কনস্ট্যান্ট, তার থেকে চোখের চারিদিকে কালো দাগ হতে পারে। কাউকে বললাম যে অ্যাটপিক এক্সিমা, এই রোগটার ক্ষেত্রে কি হয়, চোখের চারিদিকে স্পেশালি প্রবলেম হয়, তার জন্যে সেখানে চোখের কালো দাগ হতে পারে। কারোর মনে করুন যে স্কিনকে একটা রং আছে, শীতকাল পড়েছে আর প্রচুরও ফেস ওয়াশ লাগাচ্ছে, যার ড্রাই স্কিন, তার কি হবে, চোখের চারিদিকে খুব সফট স্কিন, তাহলে ওখানটা বেশি ড্রাই হবে, তো ওখানেই এক্সিমার মতো লিশন তৈরি হবে, তার জন্য সেখানে কালো দাগ হতে পারে। তাহলে খাওয়া, ঘুম, এগুলো অনেক পরের ফ্যাক্টার্স। আমার সব ঠিক আছে, আমি টায়ার্ড আছি, আমার কালো লাগছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, এটা খুব মাইনার ইস্যু। এগুলো ছাড়াও কারো কারো ক্ষেত্রে চোখের এখানটা একটা গর্ত মতো থাকে, এইটা কালো দাগ নয়, এটা একটা অ্যানাটমিক্যাল ডিফেক্ট, ফিজিক্যাল ডিফেক্ট। যেমন আমার আঙুল একটা কম আছে, ঠিক সেরকম এখানটা গর্ত মতো আছে। তো এই রকম জিনিস, এটাকে আমরা বলি সায়েন্টিফিক্যালি টিয়ার ট্রাফ। ওকে, তো এই টিয়ার ট্রাফ বলে যে গর্তটা, এটা ওষুধ দিয়ে লাগিয়ে ঠিক করা যায় না, এটার জন্যে ফিলার্স বলে একটা ইনজেকশন হয় ছোট্ট, যে ইনজেকশনটা দিলে ওই জায়গাটা ভর্তি হয়ে যায়, তো গর্তটা ঠিক হয়ে যায়। সমস্যাটা কোথায় হয় সবাই এটা তো জানে না। সবার ধারণাটা হচ্ছে যে, প্রত্যেকের ধারণা হচ্ছে যে আমি এটা কিছু লাগাবো ঠিক হয়ে যাবে। যখন 1 বছর লাগাচ্ছে, 2 বছর লাগাচ্ছে,
তখনও ঠিক হচ্ছে না, সো ফ্রাস্ট্রেশন আসছে। তখন সে যা খুশি একটা ট্রাই করছে, রিয়াকশনস হচ্ছে, প্রবলেম হচ্ছে। তাই জন্যে আমার মনে হয় এরকম সিচুয়েশনে হোম রেমেডিস করা বা নিজের থেকে কিছু ট্রাই করা, ফেসবুকে একজন অ্যাড করছে আমার প্রোডাক্ট বিক্রি করছি, এগুলোতে না করে ভালো ডার্মাটোলজিস্ট দেখান, অ্যাবসোলিউটলি ঠিক করা যায়। আমার প্রচুর পেশেন্ট যাদের প্রথম দিনই আমি বলে দিই যেটা এভাবে হবে না, সো আপনি ওষুধ লাগাবেন না, বিকজ ফ্রাস্ট্রেশন বাড়বে। কখনো কখনো এটা একটু প্রিমিয়াম ট্রিটমেন্ট। তাই জন্য আমি বলি একবারে চেষ্টা করার দরকার নেই, 3 মাস 4 মাস সময় নিন, একটু যেটা এক্সপেন্স সেটা জমিয়ে নিন, তারপরে করুন। কিন্তু এটাই ট্রিটমেন্ট, এটাকে আপনি ক্রিম লাগিয়ে চেষ্টা করবেন না, সেটা ইম্পর্টেন্ট। আপনি ফিলার কথা বললেন, আপনার সাথে আগে কথা হয়েছে, আপনি তো অনেক সেলিব্রিটিও দেখেন, সো ইউ আর আ সেলিব্রিটি ডার্মাটোলজিস্ট আমি যদি বলি বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে এটা কতটা পপুলার এখন এই মুহূর্তে কলকাতায় ফিলার, আর কোন কোন জায়গায় ফিলার হয়? আমার কাছে প্রত্যেকটা পেশেন্ট সেলিব্রিটি, আচ্ছা, প্রত্যেকটা পেশেন্ট সেলিব্রিটি। তাই আমার এমনও পেশেন্ট আছে, আজও আমি ফিলার্স করলাম, যারা সেলিব্রিটি নয়ই, সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, বিয়ে আছে 3 মাস পরে, আজকে তারা জানেন ফিলার্স করা যায়, ফিলার্স করতে এসছেন। লিপটা ঠিক করা যায়, তারা লিপস্টিক করতে এসছেন। সাধারণ স্টুডেন্ট, তাদের মনে হয়েছে হ্যাঁ এটা যায়, আমি কেন ঠিক দেখাবো না? বিকজ আমি সেলিব্রিটি হওয়ার অনেক আগে যখন আমি পড়াশোনা করছি, আমার পিয়ার গ্রুপের মধ্যে আমার অ্যাকসেপ্টেবিলিটি, সেটা আমার অনেকটাই ডিপেন্ড করে আমার কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা স্মার্টলি ক্যারি করছি আমি নিজেকে। তো আমার অনেক স্টুডেন্ট পেশেন্ট রয়েছে যারা রেগুলার করছে। পপুলারিটিটা মানে হঠাৎ করে এত তাড়াতাড়ি ছড়িয়ে বললো, কি কারণ আপনি? একদম হঠাৎ করে আমার মনে হয় না, কারণ এটা অলরেডি দেয়ার ফর কোয়াইট লং টাইম। ইন্ডিয়াতে তো অনেক পরে এসছে, অনেক পরে এলেও ইন্ডিয়াতে তো প্রবলেমটা ছিলই। সো যখন লঞ্চ হয়েছে প্রোডাক্টগুলো, তখন যারা এক্সপার্টরা করতে শুরু করেছেন সবাই সেটাকে অ্যাকসেপ্ট করেছে, বিকজ এগুলোই ফিলার্স গুলো কোথায় কোথায় ফিলার্স হয় বেসিক্যালি আপনার? ফিলার্স ব্যাপারটা বুঝিয়ে বলি তাহলে, হ্যাঁ। সেটা সুবিধা। তো আমাদের চামড়ার 2-3টে লেয়ার আছে, তার মধ্যে একটা হচ্ছে এপিডার্মিস বলি, উপরের লেয়ার, তার নিচে একটা মোটা লেয়ার থাকে ডার্মিস, যেটা মেন নিউট্রিশন দিচ্ছে, তার নিচে হাইপোডার্মিস বলি বা সাবকিউটেনিয়াস ফ্যাটি টিস্যু বলি আমরা। তো এই যে 2 নম্বর লেয়ারটা ডার্মিস বললাম, এই লেয়ারের মধ্যে না বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে, যেরকম হাইয়ালুরোনিক অ্যাসিড, কোলাজেন, ইলাস্টিন, এরকম। তো এইগুলো কারো কারো ক্ষেত্রে জেনেটিক্যালি হোক, কারো কারো ক্ষেত্রে বয়সের জন্যে হোক, আস্তে আস্তে কমতে থাকে। এই জিনিসগুলোকেই ল্যাবে তৈরি করা গেছে, সায়েন্সের ব্লেসিংস বলা যেতে পারে, যেগুলো বাইরের দেশে ইউএস, ইউরোপে, আমেরিকাতে তৈরি করা হয়, এবং সেইগুলো ডিরেক্টলি আমরা এখন ইনজেকশন ফর্মে পাই। তো যেটা কমে গেছে ওটাকেই রিপ্লেস করছি। বাট এই জিনিসটা এত ইজি না, বিকজ এটাতে এক্সপার্টিস তৈরি করতে হয়। আমি এই বোটক্স ফিলার্স বা ইনজেক্টেবলসের ন্যাশনাল ট্রেনার, সারা ভারত জুড়ে ট্রেনিং দিয়েছি, এখনও দিচ্ছি। আচ্ছা, আমার নিজস্ব ছোট্ট একাডেমিও রয়েছে যেখানে আমি ট্রেনিং দিই অন্য ডার্মাটোলজিস্টদের। নেক্সট মাসে আমি আসামের স্টেট কনফারেন্সে যাব ট্রেনিং দিতে, আগে বহু বছর ধরে দিচ্ছি। তো এটা ইজি শেখা যায় না, কারণ আমাদের মুখের যে পুরো স্কিন আছে তার নিচের সাপোর্টটা হচ্ছে মুখের বোনসগুলো, মুখের হাড়গুলো, যেটাকে আমরা স্কাল বোন বলি। তো এই স্কাল বোন ফ্ল্যাট হাতে পায়ের বোনের মতো নয়, তার মধ্যে বিভিন্ন কার্ভেচার্স আছে, কোথাও গিয়ে চোখ আছে, কোথাও নাক তৈরি হয়েছে, কোথাও গিয়ে দাঁত লেগেছে, তো এই কোথাও গিয়ে কানের ফুটোটা তৈরি হয়েছে। সো আমাদের ভেতরে স্কালবোনটা কমপ্লেক্স স্কালবোন, তার উপরে বিভিন্ন মাসেলস কাভারেজ আছে, তার উপরে ফ্যাটের কাভারেজ আছে, তার উপরে স্কিনের কাভারেজ আছে। তো কোন লেয়ার কোন বয়সে কেমনভাবে চেঞ্জ হচ্ছে, কারো ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি অন্যরকম চেঞ্জ হচ্ছে কিনা, সেগুলো বোঝা, এবং কোথায় ইনজেক্ট করলে আমি সেফলি ইনজেক্ট করতে পারবো, যেখানে গিয়ে আমার ওখান থেকে ফিলার্সটা ঢুকে গিয়ে চোখে গিয়ে অন্ধ করে দেবে না, বা কোথাও গিয়ে ব্লিডিং হবে না, কোথাও গিয়ে চামড়ার মধ্যে নেক্রোসিস বা পচে যাবে না, এইগুলো বোঝা বহুদিন শিখতে হয়। রং ট্রিটমেন্ট হলে এইসব হয়ে যেতে পারে, যদি কেউ ভুল করে। সেই জন্যই তো প্রথমেই ভেরি রিস্কি। যদি কেউ ভুল করে ডেফিনেটলি রিস্কি, কিন্তু সেফলি করলে অলমোস্ট কিচ্ছু হয় না, একদম সেফ। আমার হাতে এখনো অবধি কারো কোনো প্রবলেম হয় না, মানে এক্সপেরিয়েন্স খুব অল্প একটু হয়তো কিছু কিছু হয়, হ্যাঁ, ইনজেকশন দেওয়ার জন্য একটু কোথাও ব্লু হলো, একটু ব্যথা হলো, এগুলো নর্মাল। কিন্তু বড় কমপ্লিকেশনসের জন্য অ্যানাটমি ট্রেনিং এবং ভিতরে কোথায় নার্ভ ভেসেলস মানে রক্তর মধ্যে রক্তজালিকা আছে, আর্টারি ভেন্স এগুলো আছে বুঝতে হয়। তো সেইগুলো বুঝে সেইভাবে ট্রিটমেন্ট করতে হয়। তো ফিলার্স কোথায় কোথায় হয় বেসিক্যালি, আমি যেটা জিজ্ঞেস করছিলাম? পারফেক্ট। তো ফিলার্স আমরা কোথায় করতে পারি? ফিলার্স আমরা এই যে ফোরহেড আছে, এটা বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যেতে পারে, এখানটায় গর্ত হয়ে যায় অনেকের, দুদিকটায় টেম্পল বলি আমরা। তো
এই টেম্পোরাল হলোনেস সেখানে করতে পারি। এই যে এই জায়গাটা মেয়েদের ক্ষেত্রে একটা বয়সের পরে ওখানে ফ্ল্যাট হয়ে যায়, ভলিউম লস হয়, তো এই জায়গাটা ঠিক করতে পারি। চোখের চারিদিকের জায়গাটা যেটা এক্ষুনি কথা হচ্ছিল ডার্ক সার্কেলস, টিয়ার ট্রাফ আমি বলছিলাম, Right. সেটা ঠিক করতে পারি। নোজের শেপ আমি চেঞ্জ করতে পারি, সেটাকে তাকে বলে মানে যার লিকুইড বোথা নোব রয়েছে, নাক রয়েছে, বোচা নোক রয়েছে, বোচা নাক রয়েছে, হ্যাঁ সে পুরো উঠে যাবে। ইয়েস 100%। তো আচ্ছা। বোচা নাক ঠিক করা যায়, তাকে আমরা লিকুইড রাইনোপ্লাস্টি বলি। আমরা লিপস ঠিক করতে পারি, একে লিপ জব বলে খুব পপুলার। লিপসের শেপ ঠিক করতে পারি। লিপস বয়সের সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে অ্যাসিমেট্রি থাকে, একদিকে লিপস আর একদিকে লিপ আলাদা হয়। কারো ছোট একটা লিপ ছোট থাকে, একটা লিপ বড় থাকে, সেটা কিছুটা নর্মাল, কিন্তু কারো ক্ষেত্রে দেখতে সত্যিই ছোট, পুরো মুখের তুলনায় লিপসটা খুব একদম ছোট। ইয়েস, তার ক্ষেত্রে ঠিক করা যায়। কারো লিপের অ্যাঙ্গেলসগুলো নিচের দিকে নেমে এসছে, দেখতে স্যাড লাগছে, গ্লুমি লাগছে, সেগুলোকে আমরা কিন্তু ফিলার্স দিয়ে সুন্দর করে দিতে পারি। আচ্ছা, আর একটা জিনিস, এটার কি মানে এটা কি রেগুলার রেকারিং প্রসেস, মানে 3 মাস 6 মাস পর পর এটাকে ফিলার করাতে হবে, নাকি ইটস আ লাইফ টাইম প্রসেস? বুঝি বলছি, আগে শেষ করি আর কি করতে পারি। হ্যাঁ, যেমন চিনটা কারো ছোট, চিনটাকে ফিলার্স দিয়ে আমরা সুন্দর করে দিতে পারি, যাতে চিনটা যেরকম প্রয়োজন সেরকম হলো। মেয়েদের চিন ছেলেদের চিন আলাদা হয়, তার মতো করে আলাদা করতে পারি। এই যে জ লাইন, সাইড প্রোফাইল কারো প্রয়োজন ফটোগ্রাফিতে, শুটিংয়ে, তো এই সাইড প্রোফাইলটাকে আমরা সুন্দর করে ক্রিয়েট করতে পারি। জ লাইন মেকিং ভালোভাবে তৈরি করা যায়। তো বেসিক্যালি মুখের মধ্যে এইগুলো, এছাড়াও হাতের মধ্যে বয়সের সঙ্গে সঙ্গে হলোনেস তৈরি হয় না, তো এই হলোনেসগুলো পুরো কারেক্ট করে দেওয়া যায়। ওকে। তো এগুলো সব ঠিক করা যায় এখন অ্যাট এনি টাইম। 10 বছর বয়স কমিয়ে দেওয়া যায়। এরপরে আসি যেগুলো কতদিন থাকে, এইটা ডিপেন্ড করে অনেকটা প্রোডাক্টগুলোর ওপর। 3-4টে ইন্টারন্যাশনালি পপুলার ব্র্যান্ড রয়েছে যাদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে, সেগুলো যথেষ্ট দিন থাকে। কিন্তু থাকাটা কিভাবে নির্ভর করে সেটা বোঝাচ্ছি। সাপোজ আমি একজনকে দেখছি যা 60 ইয়ার্স অফ এজ, আর একজনকে দেখছি আমি 30 ইয়ার্স অফ এজ। তো যার 30 ইয়ার্স বয়স, 30 বছর বয়স, তার এজিং প্রসেস মানে বয়স্ক বা বুড়িয়ে যাওয়ার যে পদ্ধতি সেটা স্লো। যার 60 তার ক্ষেত্রে বেশি। তাহলে আমি কি বোঝালাম একটু আগে, যে ইঞ্জেকশনটা আমি দিচ্ছি সেটা বেসিক্যালি চামড়ার নিচে থাকা জিনিসটাই আমরা ল্যাবে তৈরি করে নতুন করে দিচ্ছি। তাহলে যার বয়স হওয়ার প্রবণতা বেশি তার ক্ষেত্রে একটু বেশি বেশি করতে হবে, কারণ তার তো বয়সের সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা ডিগ্রেড করবে, মানে আস্তে আস্তে নষ্ট হবে। যার বয়স কম তার ক্ষেত্রে একটু বেশি দিন থাকবে। তো মোটামুটি ফিলার্সগুলো ইভেন রিসার্চে দেখা গেছে ফিলার্স মাইগ্রেট করে যায়, মানে যেখানে দিয়েছি সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় আমাদের টিস্যুর সঙ্গে মিশে যায়, কিন্তু পুরোপুরি চলে যায় এরকমটা হয় না। তো মোটামুটি ধরে রাখুন 1-2 বছর ইফেক্টটা থেকে যায়। একবার একবার ফিল করলে 1 বছর মিনিমাম থাকবে, থেকে 2 বছর থেকে যায়। আচ্ছা। এরপর ম্যান টু ম্যান ভেরি করে। আমার কিছু পেশেন্ট আছে 3 বছর পরেও আমি ছবি দেখছি একই রকম আছে, আবার কিছু পেশেন্ট আছে যে হ্যাঁ 1 বছর জায়গায় একটু কমে হয়তো আবার রিপিট করতে হচ্ছে। এটা অলসো ডিপেন্ড করে না আমার ডিমান্ড কি আছে। সাপোজ আমি সবসময় ক্যামেরার সামনে থাকি, আমাকে অভিনয় করার জন্য ক্যামেরায় মুখ দেখাতে হয়, বা আমি সাংবাদিকতা করি যার জন্য আমার মুখ দেখাতে হয়, তখন আমার ডিমান্ড বেশি হয়। তখন আমাকে দেখা যায় এই ফিলার্স ট্রিটমেন্টটা বছরে আমি একবার করছি। যার ক্ষেত্রে সেটা নেই, একবার ম্যারেজের সময় হলো, বিয়ের আগে সে করলো, আবার 5 বছর পরে তিনি আসছেন যে হ্যাঁ এতদিন পরে মনে হচ্ছে এবার একটু কম লাগছে, এটা করে দিন, টাচ আপ। তো এভাবে ব্যাপারটা হয়। কিরকম কি কস্ট আছে এর? এগুলো একটু কস্টলি, কিন্তু এই কস্টটাকে আমি অন্যভাবে দেখি। কেমনভাবে? সাপোজ আমি চোখের তলার গর্তটা ঠিক করার চেষ্টা করছি, চেষ্টা করতে করতে ইন্টারনেটে দেখছি প্রত্যেক মাসে প্রোডাক্ট অর্ডার করছি, 3000 করে প্রোডাক্ট অর্ডার করছি। এটা আমি 1.5 বছর ধরে করেছি, তাহলে কত হবে? প্রায় 12 মাসে হচ্ছে প্রায় 35-36 হাজার টাকা চলে গেছে, বা আরও বেশি চলে গেছে। রাইট রাইট। কিন্তু এইটা ভুল না করে যদি ডার্মাটোলজিস্ট দেখিয়ে আমি করি, তাহলে দুটো চোখের তলার গর্তগুলো কারেক্ট করতে মোটামুটি 30,000 টাকার আশেপাশে খরচা হতে পারে। বাট এটা খুব একটা বেশি তো না, আমার তো বেশি মনে নয় হচ্ছে তো। না। তারপরে আর একটা জিনিস, আমি একবারে যদি পুরোটা না করি, আমি একটা প্ল্যান করি যে নেক্সট 6 মাসে আমি কি কি করতে চাই, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমি একটা প্ল্যান করলাম, সেই প্ল্যান অনুযায়ী স্পেন্ড করলাম, তাহলে হয়তো মাসে 10,000 লাগবে না, তার থেকেও কমে অনেকটা জিনিস হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস। তো এটাকে কপালে প্ল্যান যেটা, করতে হয়। কপালে তো অনেকটা বড় জায়গা, এই জায়গাটা কিরকম করতে। আর লিপস জব বললেন যেটা আপনি, লিপস জব কিরকম কি করতে হয়? 30-35 হাজার টাকাই, আরো কমও হতে পারে। ও। সাপোজ আমার 1 ml ফিলার্স লাগছে, ফিলার্সটা কিভাবে আসে? 1 ml হিসাবে আসে, এবং এর ডিফারেন্ট ভ্যারাইটি রয়েছে। লিপসের জন্য যে প্রোডাক্ট সেটা তো আর এখানটার জন্য একই প্রোডাক্ট হবে না, দুটো আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, চোখের নিচের জন্য আলাদা প্রোডাক্ট হবে। Right. তো এগুলোর
যে মেটেরিয়ালটা তার কতটা কনসিস্টেন্সি, কতটা থিকনেস, কতটা মলিকুলার ওয়েট, এরকম অনুযায়ী ওগুলো ডিফারেন্ট হয়, তাদের দামও ডিফারেন্ট হয়। তো আমি যদি কোনো লিপস কারেকশন করতে চাইছি, সাপোজ আমার 1 ml ফিলার্স লাগছে, তাহলে হতে পারে 25,000টাও হয়ে যেতে পারে। লাস্ট এইটা নিয়ে কোশ্চেন, এটার সাইড এফেক্ট কি কি আছে? সাইড এফেক্ট আমি আসছি, সাইড এফেক্ট বোঝাই। এই কস্ট নিয়ে আরেকটা এক্সাম্পল আমি দিই। আচ্ছা। সেই এক্সাম্পলটা হচ্ছে কি, বিয়ের আগে একটা মেয়ের মেকআপ করতে কত খরচা হয়? অ্যাটলিস্ট 50-60 হাজার টাকা এখন খরচা রাইট, আছে। এখন 60,000 মোটামুটি সবার খরচা হয়। বাট সেটা কতক্ষণের জন্য করি আমি? 4 hours only, রাইট? right. 4-5 ঘন্টা 6 ঘন্টার জন্য করি। রাইট। কিন্তু কেউ যদি একটু কনসাস হয়, একজন ডার্মাটোলজিস্টের সঙ্গে থাকে, তাহলে ওই টাকাটাতেই সে বিয়ের আগে পুরোপুরি তৈরি হয়ে যেতে পারে। তার যেগুলো অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে, যা কিছু প্রবলেম আছে, সব ঠিক করে দেওয়া যেতে পারে। মেকআপে আর বেশি মেকআপ আমার অত প্রয়োজন, আমি যতই মেকআপ করি না কেন, আমার নাকটা যদি অন্যরকম থাকে আমি ভালো লাগাতে পারবো না। একদম না। আমার যদি লিপসটার সামঞ্জস্য না থাকে আমার ফোরহেডের সঙ্গে, তাহলে আমি কখনোই ভালো লাগাতে পারবো না। একদম। সো আগে এগুলোকে কারেক্ট করা দরকার। দেন মাইট হ্যাপেন কি আমি মেকআপে খুব কম খরচা করলাম। তো খরচা বেশি নয়, আমাদের একটা কোথাও গিয়ে মেন্টাল গ্যাপ আছে, তাই জন্য এটা হয়। আমি ওই জন্য প্রথমে বললাম সেলিব্রিটি আমার সবাই, আমার সব পেশেন্ট। কারণ আমার অনেক পেশেন্ট আছেন যারা বর্ধমান থেকে আসেন, বাঁকুড়া থেকে আসেন, এসে ফিলার্স করে যান। আমিও ভাবিনি কখনো যখন শুরু করেছি, মানে রিমোট এরিয়া থেকে আসছে। রিমোট এরিয়া থেকে আসে, তারা জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ার ব্লেসিংসে এবং তারা এসছে। তো এটা করা যায়। সো ডার্মা এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর পপুলার, মানে ডার্মা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হইচই থাকে। ট্রু, সেটা সত্যি। সেখান থেকে কিন্তু মানে লোকে অনেক কিছু জানতে পারছে। একইভাবে মিস ইনফরমেশনও প্রচুর বেড়ে গেছে। একদম। দুটোই একসাথে হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো সাইড এফেক্ট রাইট, সাইড এফেক্ট। তো সাইড এফেক্ট আমি প্রথমেই বলছিলাম যে নর্মালি এগুলো খুব সেফ, যদি প্রপার ওয়েতে করা যায় খুব সেফ। কিন্তু একটা বেসিক জায়গা বুঝুন, আমি চোখের কাছে ইঞ্জেকশন দিচ্ছি, যদি কোনো কারণে আমি ইঞ্জেকশন দিতে ঠিকমতো পারলাম না, ওটা অ্যাক্সিডেন্টালি চোখের মধ্যে গেল, তো হতে পারে চোখের প্রবলেম হলো, রাইট? এটা হলো ডিরেক্টলি বাই অ্যাক্সিডেন্ট। কিন্তু কখনো কখনো চোখের কাছে বা নাকের রাইনোপ্লাস্টি করার সময় এমন কিছু অ্যানাটমিক্যাল জায়গা রয়েছে যেখানে যদি আমি ইঞ্জেকশন দিয়ে ফেলি, সেগুলো চোখের ভেতরে ঢুকতে পারে এবং গিয়ে সেখানে ব্লাইন্ডনেস করতে পারে। একদম পারে না এরকম নয়, কিন্তু এটা খুব রেয়ার পার্সেন্টেজ, খুব রেয়ার, অনেক কম। মানে একদম গ্রস কোথাও গিয়ে অসুবিধা না হলে হয় না, মানে কারো ভাগ্য খারাপ না হলে হয় না। কিছুটা তাই, কারণ কিছুটা তাই একদম। কারণ কি, আমাদের যেরকমভাবে প্রত্যেকটা রক্তজালক থাকার কথা, কারো অ্যানাটমিক্যালি সেরকম থাকে না। এগুলোকে মানে অ্যানোমালি বলে থাকি। তো এই অ্যানোমালিটা বোঝার ক্ষমতা কারো নেই, সেটা সবার হাতে হতে পারে, আমারও হতে পারে, অন্য কেউ করলেও হতে পারে। তো এটা গেল বাই লাক যদি হয়। কিন্তু নর্মালি যদি ভাবি, তাহলে ইঞ্জেকশন দেওয়ার জন্য কোথাও একটা ছোট্ট ইঞ্জেকশন দেওয়ার ডট থাকলো, অথবা গিয়ে ইঞ্জেকশন দিলে একটু ব্লুইশ মতো হয়, এটাকে আমরা ব্রুইজিং বলি। এটা হয়, একটু 2-1 দিন ব্যথা থাকে, এর বেশি খুব একটা কিছু থাকে না। আজকেও আমি কত অলমোস্ট পেনলেস। কারণ আমরা এখন যে কোনো প্রসিজার, যে কোনো অলমোস্ট লেজার হোক, বোটক্স হোক, ফিলার্স হোক, থ্রেড লিফট হোক, সব অ্যানাস্থেসিয়া দিয়ে করি। কেমন অ্যানাস্থেসিয়া? অজ্ঞান করা নয়, তাহলে একটা হলো ক্রিম লাগিয়ে, এটাকে আমরা বলি অ্যানাস্থেটিক ক্রিম। ওই ক্রিমগুলো লাগিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগালে সেই জায়গাটা স্কিনটা নাম হয়ে যায়, তো এগুলোকে নামিং ক্রিম বলে। এটা একটা হলো। সেকেন্ড হচ্ছে ছোট ইঞ্জেকশন, যে ইঞ্জেকশনের মধ্যে অ্যানাস্থেসিয়া থাকে, সেই ইঞ্জেকশনটা যেখানে দেবো সেই জায়গাটা অ্যানাস্থেসিয়া হয়ে যাবে, লোকাল অ্যানাস্থেসিয়া, এটা হচ্ছে লোকাল। এছাড়াও নার্ভ ব্লক করা যায়। ওই অ্যানাস্থেসিয়াটা এমন জায়গায় দিলাম যে এখান থেকে যে নার্ভটা ব্যথা দিচ্ছিল, মানে যেটা নার্ভটা ব্যথা ক্যারি করে অ্যাকচুয়ালি, সেই নার্ভটাকে আমি ব্লক করে দিলাম, তাহলে ব্যথা লাগলো না। তো এইগুলো লোকালি করা যায়, মানে যেখানটা আমি চাইছি সেখানটা ঠিক করে নিতে পারি। তাই ব্যথা ব্যাপারটা মাথা থেকে বাদ দেওয়া যেতে পারে, ব্যথা এখন অলমোস্ট হয় না। তো ডাক্তারবাবু একটা কথা বলুন, আমরা বোটক্স নিয়ে কথা বললাম, আমরা লিপ জব নিয়ে কথা বললাম, আমরা ফিলার নিয়ে কথা বললাম, এই তিনটের মধ্যে মেন ডিফারেন্স কি? আচ্ছা, বোটক্স নিয়ে আমরা বেশি কথা বলিনি। হ্যাঁ, লিপ জব যেটা করা হয় সেটা ফিলার্স দিয়েই করা হয়, কিছুটা বোটক্স আমরা লাগাই। আর একটা ইম্পর্টেন্ট হলো থ্রেড লিফট। এই তিনটেকে আমরা ফেশিয়াল ইনজেক্টেবলস বলে ধরি, এবং এই ফেশিয়াল ইনজেক্টেবলস তিনটের মধ্যে গ্রস ডিফারেন্স আছে। যেমন বোটক্স হলো কি, বোটক্স হলো একটা এমন ওষুধ, যে ওষুধটা আমাদের মুখের যে মাসলসগুলো আছে, ছোট ছোট মাসলস আছে, তাদেরকে রিল্যাক্স করতে পারে। তো আমরা যখন কথা বলছি মাঝে মাঝে এরকম করি, এখানে একটা রিঙ্কলস হচ্ছে,
এরকম করে Yes. এখানে রিঙ্কলস হচ্ছে, Yes. কারো কারো চোখের চারিদিকে এরকম লম্বা লম্বা দাগ হয়ে যায়, রাইট। সেগুলোকে ক্রোজ ফিট বলে, এগুলোকে ফোরহেড রিঙ্কলস বলে। এই রিঙ্কলসগুলো যেগুলো ডাইনামিক রিঙ্কলস, মানে আমি কথা বলার সঙ্গে সঙ্গে উইথ এক্সপ্রেশনস আসছে, সেই রিঙ্কলসগুলোকে বোটক্স দিয়ে ট্রিট করি আমরা, গ্রসলি বলছি। আর ওগুলো রিঙ্কেলস গুলো চলে যায়। হ্যাঁ, তো এই রিঙ্কলসগুলো চলে যায়। তো এটা গ্রস বললাম। যেগুলো ডায়নামিক নয়, ফিক্সড রিঙ্কলস, যেমন এখানটায় হয়ে আছে চোখের নিচের দাগটা, এইগুলোকে আমরা ফিক্সড রিঙ্কলস বলছি। এইগুলোকে আমরা গ্রসলি ট্রিট করি হচ্ছে ফিলার্স ইনজেকশন দিয়ে, মানে কিছু দিয়ে। বোঝা গেল? নেক্সট হচ্ছে থ্রেড লিফট। থ্রেড লিফট মানে হলো সার্জিক্যাল থ্রেড, যেগুলো দিয়ে আগে সেলাই করতাম, তারই অনেক মডার্ন ভ্যারাইটিস তৈরি করা হয়েছে এই পারপাসে। সাপোজ কারোর ফেসটা বয়সের সঙ্গে ঝুলে গেছে, এই মিড ফেসটা ঝুলে আসে নিচের দিকে, তো এইটাকে থ্রেড দিয়ে অ্যাঙ্কার করা যায়, থ্রেড দিয়ে তুলে দেওয়া যায়। এই চামড়ার ভিতরে থ্রেড দিলাম, থ্রেড দিয়ে তুলে দিলাম, এটাকে তুলে বেঁধে দেওয়া যায় ভেতরে ভেতরে, বাইরে কিছু দেখা যাবে না। সব অফিস প্রসিজার, আপনি এলেন, আমি করলাম, আপনাকে ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে ফেস অন্যরকম দেখতে লাগলো। কতক্ষণের এক ঘন্টা। অপারেশন? নট অপারেশন, আমরা অপারেশন বলি না, এগুলো সব অফিস প্রসিজার বলা হয়। আচ্ছা। নো অপারেশন, অপারেশন কিছু করা হয় না, পুরোটাই অফিস প্রসিজার। 1 ঘন্টা মতো লাগলো, সব করে দেওয়া যায়। এবং এই থ্রেড লিফটের বিউটিটা হচ্ছে যে বড় রিঙ্কলসগুলো এখানে দেখা যাচ্ছিল, সেটা যখন আমি থ্রেড লিফট দিয়ে তুলে দিলাম, তারপরে খুব অল্প অ্যামাউন্টের ফিলার্স লাগলো, আর বেশি ফিলার্স লাগলো না, তো ওখানেও কস্ট আমার কমে এলো। তো যে তিনটেই খুব ভালো করে জানে, তার ক্ষেত্রে কম্বিনেশন অফ টেকনিক্স অনেক বেটার কাজ করবে, কারণ তখন ওভারঅল খরচা কমে যাবে, রেজাল্ট অনেক বেটার করা যাবে। ওকে, মানে সবকিছু এখন হাতের নাগালে। থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এগুলো তো কিছুই জানতাম না আমরা, আমি জানতাম না অ্যাকচুয়ালি। এইগুলো এত ডিটেলসে জানা ডিফিকাল্ট। হ্যাঁ, গ্রসলি সবাই জানে, আর সেখানে মাঝে মাঝে মুশকিলটা হয়। এই গ্রসলি কিছু করতে রং গিয়ে ইনফরমেশন। রং ইনফরমেশন এবং যে কোনো কারো হাতে গিয়ে পড়া। হ্যাঁ, হঠাৎ করে আমি গেলাম, একটা সেই জন্যই কসমেটিক আপনার কাছে ক্লিনিক প্রথম দেখাচ্ছে question অ্যাড, করেছিলাম। সেখানে গিয়ে পৌঁছলাম, সে একটা কিছু জল দিয়ে হাইড্রা ফেশিয়াল করে বললো সব ঠিক করে দিলাম। এরকম হতে পারে, অনেক সময় এটা হয়। এই মুহূর্তে না, এটা বেসিক্যালি একটা মেয়েদের কোশ্চেন, যারা দর্শক মেয়ে দেখছে, বিবাহিত যারা রয়েছে তাদেরও কোশ্চেন। সেটা হচ্ছে প্রেগনেন্সির পর পেটের মধ্যে প্রচুর স্ট্রেচ মার্ক হয়, প্লাস যারা ছেলেরাও রয়েছে জিম ফিম করছে যখন, তাদের এই জায়গাটায়, পায়ে, থাইতে, যেইখানে চামড়াটা বডিটা স্ট্রেচ হচ্ছে, সেই জায়গাতে কিন্তু স্ট্রেচ মার্কস রয়েছে। আর এই স্ট্রেচ মার্কসটা কিন্তু মানে অনেক কষ্টেতেও মাঝে মাঝে যায় না। এই স্ট্রেচ মার্কটা তো আসে কি করে সেটা আমরা জানি, এই স্ট্রেচ মার্কটা যাবে কি, এর ট্রিটমেন্ট কি আছে? আচ্ছা, ছোট করে কিভাবে আসে এটাও বলি, এটাও ইন্টারেস্টিং এবং বোঝা দরকার, তাহলে কিছুটা যাবে কি করে সেটা বোঝানো যাবে। বেশ। আমাদের চামড়া যে লেয়ারটা, এটা ইলাস্টিকের মতো, রাইট? তো এর একটা স্ট্রেচ করার ক্ষমতা আছে, তার থেকে বেশি স্ট্রেচ হলে ও ফেটে যাবে। তো চামড়ার যে দুটো লেয়ার, তার নিচের লেয়ারটা যদি ফেটে যায় এবং কিছুটা উপরের লেয়ার ফেটে যায়, ফেটে গিয়ে স্ট্রেচ মার্কসটা তৈরি করে। তো এটা অনেকগুলো কারণে হতে পারে। একটা প্রেগনেন্সিতে পেট স্ট্রেচ হলো, তখন হলো, বডি বিল্ডিং করে মাসল বাড়লো, তখন হলো। এরপরে কি হতে পারে? এরপরে এরকম আছে, কিছু ক্রিম আছে, লোকে দোকান থেকে নিল, ফাঙ্গাল ইনফেকশনের জন্য ক্রিম লাগালো, স্টেরয়েড ক্রিম, সেটা লাগাতে গেল, সেটার জন্য চামড়া ফেটে গেল, মোটা মোটা হয়ে ফেটে গেল। এটা বলার জন্যই বললাম স্ট্রেচ মার্কস কেন হয় সেটা বোঝা দরকার। তো এই ফেটে যাওয়াগুলো মিস ইনফরমেশন আবার। রাইট। তো এরকম কোনো ক্রিম দোকান থেকে নিয়ে ফাঙ্গাল ইনফেকশনে লাগানো, এটা কিন্তু প্রবলেম করতে পারে। অনেক নামে পাওয়া যায়, বেটনোভেট সি, আমারও একটা ভিডিও আছে ইউটিউবে, যে ক্রিমটা অনেকে ইউজ করে, ক্ষতিকর ক্রিম, নিজের থেকে লাগানো যায় না। কোয়াড্রিডাম, 4 ড্রাম, এরকম নামে পাওয়া যায়। এই ক্রিমগুলো লাগানো যায় না, নিজেরা লাগাবেন না। এরপর সাপোজ আমার চামড়া ফাটতে পারে, আমি জিম করি, আমি জানি, তো চামড়া যদি নরম রাখতে পারি তাহলে ইলাস্টিসিটি একটু বেটার থাকবে, তাহলে একটু কম ফাটবে। যদিও পুরোপুরি আটকাতে পারে না, তো চামড়ার মধ্যে ময়েশ্চারাইজার লাগিয়ে নরম রাখা দিনে 2 বার করে, এটা ইম্পর্টেন্ট। তাহলে যারা জিম করছে, যার প্রেগনেন্সি আসছে, ময়েশ্চারাইজার অয়েল, যেগুলোতে একটু নরম রাখতে পারে। ওকে, যদি হয়ে গেছে স্ট্রেচ মার্কস, তাহলে কিন্তু ওটাকে আর কিছু ময়েশ্চারাইজার লাগিয়ে ঠিক করা বিশেষ যায় না। আচ্ছা, তার জন্য স্ট্রেচ মার্কস রিডাকশন লেজার বলে একটা জিনিস হয়। বিভিন্ন ধরনের লেজার লাইট রয়েছে, যেগুলো দিলে স্ট্রেচ মার্কসগুলো নিচে যেখানটা ফেটে গেছে সেখানে আবার নতুন করে চামড়া তৈরি হওয়া বা কোলাজেন তৈরি হওয়া শুরু হয়, তাতে আস্তে আস্তে স্ট্রেচ মার্কসগুলো জুড়তে থাকে। তো এটা বড় ইম্পর্টেন্ট। অনেকদিন আগে আমরা ডার্মা রোলার বলে জিনিস সেটা করতাম, বাট এখন একদম নির্মূল হয়ে যায়, মানে দাগ আর দেখা যায় না, যেটুকু কসমেটিক্যালি করার প্রয়োজন হয়ে যায়। আচ্ছা, যদি খুব ফেটে গেছে, মোটা হয়ে 1/2 ইঞ্চিরও বেশি হয়ে গেছে, তখন কখনো কখনো ডিফিকাল্ট হয়, বাট সেটা একটু বেশি সেশনস লাগে, কিন্তু আস্তে আস্তে ওটাকে ঠিক করা যায়। কস্টলিয়েস্ট ট্রিটমেন্ট এটা
স্ট্রেচ মার্কসের ক্ষেত্রে আমি বলবো একটু কস্টলি, বিকজ কারণ অনেকটা জায়গা জুড়ে যদি থাকে, পুরো পেট জুড়ে থাকে, তাহলে অনেকগুলো সেশনসও লাগে। তো সেক্ষেত্রে একটু কস্টলি মনে হতে পারে কারো, বাট কস্ট ব্যাপারটা কিছুটা তো ডিপেন্ড করে। আমি কস্টলিয়েস্ট কেন বলছি ডাক্তারবাবু, প্রত্যেকটা জায়গাতে আমি জিজ্ঞেস করবো আগেও, কারণ হচ্ছে অনেক লোক আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, তাদের কাছে ট্রিটমেন্ট করানোর আগে প্রথমে কস্টটা দেখে, বা যারা ট্রিটমেন্ট করবে ভাবে সেই কস্টটা, সেই অ্যামাউন্টটা তাদেরকে জমাতে হবে বা জোগাড় করতে হবে। সেই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি, আর না না, কিছুই না। অ্যাবসলিউটলি ফাইন। তো যদি আমি সত্যি এরকম ভাবি, যারা কস্ট নিয়ে ভাবছেন, তাদের ক্ষেত্রে আমরা সবসময় যে লেজার বা কিছু করতে বলি তাও নয়। তখন আমরা কিছু ওষুধ দিয়ে ট্রাই করি, সেরকম কিছু ওষুধও আছে, ট্রেটিনোইন, রেটিনোইক অ্যাসিড, এরকম কিছু ওষুধ রয়েছে যেগুলো দিয়ে আমরা ট্রাই করতে পারি, তাতেও কিছুটা কমানো সম্ভব। বা যেটা বললাম এই ডার্মা রোলার জাতীয় জিনিস, সেটাও ট্রাই করা যেতে পারে, সেটাতেও কিছুটা কম করা যায়, সেটা একদমই খরচা কমে ট্রিটমেন্ট। তো এছাড়াও অনেক ট্রিটমেন্ট রয়েছে, MNRF মাইক্রোনেডলিং রেডিও ফ্রিকোয়েন্সি আছে, PRP বলে ট্রিটমেন্ট আছে, সেগুলোও এর সাথে অ্যাড করা যায়। যে থ্রেড লিফট বললাম, ওই থ্রেডগুলো দিয়েও কিন্তু অনেকে স্ট্রেচ মার্কসের চিকিৎসা করেছেন, যেগুলো কাজ করছে না অন্য থেরাপি, সেগুলো থ্রেডও ইউজ করেছেন। তো এরকম অনেক কিছু করা যায় স্ট্রেচ মার্কসের জন্য, করা যায়, এটা এরকম নয় যে ট্রিট করা যায় না, এই ধারণাটা ভুল। তো মানে যারা প্রেগনেন্সি পর যে স্ট্রেসটা আছে মোটামুটি আপনার হয়ে যায়, আর এটা থেকে আগে যদি কেয়ার করতে হয়, যদি না হয়, তার জন্য বেসিক্যালি ময়শ্চারাইজার দিয়ে দিনে অ্যাকচুয়ালি দুবার জায়গাটাকে নরম রাখা, একদম, তাহলে জিনিসটা আসে না, হয় না, কম হয়। অনেকটা কম করা যায়। হ্যাঁ, আসে না বলবো না, সেটা আনসাইন্টিফিক হবে, বাট অনেকটা কম করা যায়। এই মুহূর্তে না ডাক্তারবাবু, আমি অনেকজনকে দেখেছি, ইভেন আমারও একটা সময় হয়েছিল, সেটা হচ্ছে যে মূলটা এই মুহূর্তে অনেক লোকের কাছে না কমন জিনিস। কারো মুখে হচ্ছে, কারো গালে হচ্ছে, কারো ঘাড়ে হচ্ছে, পিঠে হচ্ছে। ইনফ্যাক্ট আমারও কপালের জায়গায় মোল ছিল, সো ফর্চুনেটলি আমি ওটাকে রিমুভ করি। প্রথম কোশ্চেন হচ্ছে এই মোলটা হয় কেন, এক। দ্বিতীয় হচ্ছে এই মোল রিমুভ করার পর আমি জানি এর সাইড এফেক্ট আমি দেখেছি বা জানি। আপনাকে আমি জিজ্ঞেস করবো যে এটা কিভাবে রিমুভ করা হয়, আর এর সাইড এফেক্ট কি আছে, কিভাবে রিমুভ করা হয়। 2-3 রকম আই থিঙ্ক ওয়ে আছে যেটাকে রিমুভ করা হয়, আর এর সাইড এফেক্ট কি আছে। রাইট। তো মূল কি বা রিমুভ করা উচিত কি উচিত নয়, এগুলো নিয়ে ডিসকাশনও একটু হতে পারে। মূল ব্যাপারটা হলো, কোনো একটা জায়গাতে চামড়ার মধ্যে একটা রং তৈরি করার কোষ থাকে, তাকে মেলানোসাইট বলে। সেই জায়গাটায় ওই মেলানোসাইটসগুলো বেশি পরিমাণে তৈরি হয়েছে। এটা শরীরের একটা অনিয়ন্ত্রিত বৃদ্ধি বলা যেতে পারে, কিন্তু সেটা সবসময় ক্ষতিকর তা নয়। দেখতে খারাপ লাগা এটা মূলের মেন কনসার্ন। তো এই দেখতে খারাপ লাগার জন্য যে মূলগুলো আছে, সেগুলোকে ডেফিনেটলি রিমুভ করার চেষ্টা করা উচিত। কারণ একটা মূল কারো আছে এমন একটা জায়গায়, যেমন আপনার ক্ষেত্রে যদি কপালের মাঝে ছিল, তখন আপনার যে পারসেপশন ছিল, এখন কিন্তু লোকের পারসেপশন আপনার প্রতি ডিফারেন্ট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কনফিডেন্সও বাড়ে, ঠিক। আর কনফিডেন্স লো হয়ে যায় মূল থাকলে, মুখের মধ্যে যদি থাকে। কারণ পেশেন্ট এসে বলে, স্পেশালি যখন একটা টিনেজার কলেজে যাচ্ছে, তখন তাদের কাছে গল্প করলে বোঝা যায় যে কি সমস্যা হয় তোমার। মূল কিছু প্রবলেম নেই, তখন তারা খোলে যে না ডাক্তারবাবু, আমার সঙ্গে কথা বলার সময় না ও খালি ওদিকে তাকিয়ে থাকে, এক্স্যাক্টলি ইয়েস, ও আমার সঙ্গে কথা বলে না, আই কন্ট্যাক্ট ঠিক হয় না। ইয়েস, তো একটা মূল চেঞ্জ করলে পুরো মুখের ফিচার্সটা চেঞ্জ হয়ে যেতে পারে, Yes. তার প্রতি আউটসাইড ওয়ার্ল্ডের পারসেপশন চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি নিজে উইটনেস, Right. আমি সেলসে ছিলাম, তো আমার সাথে যখন কেউ কথা বলতো, তো বেসিক্যালি ও আমার এই দিকটায় তাকাতো, আমাকে এই দিক ওদিক না। Right. আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি কারোর সামনে যখন যেতাম না, আমাকে খুব কনফিডেন্স খুব লো লাগতো। তো সেই জায়গায় কিন্তু মূল যখন আমি রিমুভ করি, তখন কিন্তু অনেকটা বেশি কনফিডেন্স আবার গেইন করি। পারফেক্ট। এটা একটা খুব সুন্দর মেসেজ প্রত্যেকের জন্যে। এটা অনেকেই কিছু সুপারস্টিশনের জন্যে, যে এটা আমার এই জন্যে করি, এই জন্যে আছে, এই সময় ছিল, তখন থেকে আছে, তাই জন্য রিমুভ করব না। এটা ভুল ধারণা, এটার কোনো মানে হয় না। মূল এখানে আছে বলে এরকম তার লাইফ হবে, এরকম হয় না। তো ঠিক আছে, ডিফারেন্ট ম্যাটার। মূল রিমুভ করার জন্য এখন এত সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট আছে এবং টেকনিক্স আছে, যে আমার পেশেন্ট আছে যারা এসে বলছে, ডাক্তার আপনার কাছে মূল রিমুভ করেছিলাম, আমি তো চিনতেই পারছি না, তাকে তো মূল নিয়ে দেখেছি, ভুলে গেছি। কিন্তু সে যখন বলছে, তখন তার ছবি খুঁজে বার করলাম, দেখলাম হ্যাঁ ওখানে একটা মূল ছিল, এবং কোনখানটা এক্স্যাক্টলি ছিল উনিও মনে করতে পারছে না। ঠিক এরকম জায়গাটা ছিল, ছবি দেখেই মনে করা যাচ্ছে যে ওখানটায় মূল ছিল। এত সুন্দরভাবে মূলকে রিমুভ করা যায়, একদম ক্লিন করা যায় যদি ঠিকমতো মূল রিমুভ করা হয়, কোনো সাইড এফেক্ট নেই। এখন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, মাল্টিপল টেকনিক্স আছে। সাপোজ একটা মূল কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে।
একটা হতে পারে পুরো সার্জিক্যালি কেটে বাদ দিলাম, দিয়ে আমি সেলাই করে জুড়লাম, বা সেখানে আমি স্কিনের একটা ফ্ল্যাপ লাগালাম। এগুলো কম করা হয় আজকালকার কিছু মেশিনস, রেডিও ফ্রিকোয়েন্সি মেশিনস আছে, যেগুলো দিয়ে আমরা ওপর থেকে মোলটাকে আস্তে আস্তে সরিয়ে দিতে পারি এবং দিয়ে চামড়া যত দূর আছে তত দূর যেতে পারি, এবং মোল যেখানটায় তৈরি হচ্ছে একদম রুট পার্টটা সেটাকেও আমি অন্য মেশিনস দিয়ে বাদ দিয়ে দিতে পারি। পুরো একেবারে শিকড়টা তুলে একদম শিকড় তুলে দিলাম যাতে মোলটা ফিরে না আসে। তো এইগুলো সবই করা যায় এবং কতক্ষণ লাগে? মেবি ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার, তো তার মধ্যে সব আমার হয়ে যায়। 45 মিনিট লেগেছিল। হ্যাঁ, তো এরকম মধ্যেই করে দেওয়া যায়। আর ঘন্টা রেখে দেয় যাতে ছিটকে না পড়ে যায়, তারপর ছেড়ে দেয়। রাইট, ব্যাপারটা কিছুটা এরকম, আর পুরো রিমুভ করা যায়। আর মানে এক্সপেন্সিভও খুব এক্সপেন্সিভ নয়, এক্সপেন্সিভ নয়, মানে এটা স্কোয়ার মানে মিটার বা ইঞ্চি হিসাবে আপনারা আই থিঙ্ক এটা প্রত্যেকে নিজের মতো করে ভাবতে পারেন। ইট অলসো ডিপেন্ডস অন ডিফিকাল্টি অফ ম্যানেজিং ইট। আচ্ছা। সাপোজ আমার চোখের একদম কাছে একটা আছে, সেটা করতে আমার যে এক্সপার্টিস লাগবে, আমার গালের মধ্যে এখানে আছে এক্সপার্টিস কম লাগবে, রাইট তো দুটোর মধ্যে ডিফারেন্স হবে। আমি একদম সার্জিক্যালি বাদ দিচ্ছি, তার এক্সপেন্সেস ডিফারেন্ট হবে। রাইট তো সেটা তো কিছুটা ডিপেন্ড করে কেমন জায়গায় রয়েছে তার উপর। রাইট। বাট এটা 5,000 থেকে 50,000 হতে পারে। আমার আরো কম লেগেছিল, যাই হোক। আচ্ছা। আমি বছর 2-1 আগে করেছিলাম, মেবি কম লেগেছিল, তো এখন মেবি 2,000 3,000 এরকম কিছু। হ্যাঁ ওকে, সো 5,000 আশেপাশেই হলো। হ্যাঁ। ডাক্তারবাবু, আর একটা মানে পপুলার টপিক, হট টপিক যেটা বলে, এখন লোকেরা কোরিয়ান ড্রামা প্রচুর দেখছে। কোরিয়ান স্কিন কিভাবে পাবে কলকাতা বা ইন্ডিয়ার লোকেরা? আমি এটাই বুঝতে পারি না মাঝে মাঝে, কোরিয়ান স্কিন কেন পেতে যাব? হোয়াই নট ইন্ডিয়ান স্কিন? কারণ ইন্ডিয়ান স্কিনও সুন্দর, কোরিয়ান তাই কোরিয়ান স্কিন প্রচুর চাওয়া। যে গ্ল্যামারটা রয়েছে, সেই গ্ল্যামারটার জন্য, কারণ এখন কোরিয়ান খাবারও প্রচুর পপুলার, কোরিয়ান ব্র্যান্ডের প্রচুর কসমেটিক্স রয়েছে যেগুলো এখন প্রচুর পপুলার হচ্ছে, আর কোরিয়ান ড্রামা প্রচুর পপুলার। সো লোকে কোরিয়ানদের মতো দেখতে চায়, সুন্দর দেখতে চায়, গ্ল্যামারও দেখতে চায়। ঠিক, তো কোরিয়ার প্রতি আমারও নিজস্ব একটা ভালোবাসা আছে, কারণ আমার থ্রেড লিফট যেটা বললাম তার ট্রেনিংটা কোরিয়া থেকে, সাউথ কোরিয়া থেকে। সো কোরিয়া আমারও খুব পছন্দের কান্ট্রি, আমার প্রথম বিদেশ যাত্রা কোরিয়া, সো কোরিয়া আমার খুব কাছের। কোরিয়ান স্কিন চাওয়ার মধ্যে একটা কোথাও গিয়ে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আছে। আমি এটা বুঝিয়ে নিই, তারপর কীভাবে পাওয়া যাবে সেটা বলছি। পাওয়া যাওয়াটা খুব কঠিন ব্যাপার তা নয়, কিন্তু এটার আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আছে। এক নম্বর হলো, কোরিয়াতে যারা আছেন তাদের ওখানকার ওয়েদার, ওখানকার উইন্টার, ওখানকার জেনেটিক ফ্যাক্টর সব ডিফারেন্ট। আমরা যারা ইন্ডিয়ান পপুলেশন আছি তাদের জেনেটিক ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট। আমরা ইন্ডিয়ান স্কিন বেসিক্যালি পিগমেন্টেড স্কিন আমরা বলি। পিগমেন্টেড স্কিন মানে গায়ের রং একটু চাপা। তো এই গায়ের রং চাপা স্কিনের মধ্যে আমি যত বেশি প্রসিজিয়ার করতে যাব, মানে যত বেশি ট্রিটমেন্ট করব, তত একটা চান্স থাকবে। সেই চান্সটা হলো দাগ তৈরি হওয়া, কালো দাগ। কারণ আমাদের মেলানোসাইটিক অ্যাক্টিভিটি অনেক বেশি, তাই জন্য অনেকেই বলেন, দেখবেন আমার গায়ে কেটে যায়, কেটে গেলে দাগটার কমে না। এটা আমাদের ক্ষেত্রে খুব সত্যি, যেটা কিন্তু একজন খুব ফর্সা মানুষের ক্ষেত্রে বা কোরিয়ান পেশেন্টের ক্ষেত্রে কম চান্স। তার জন্যে আমি কোরিয়ান স্কিন চাইতে গেলে আমাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হলো, আমার লাইফস্টাইল এরকম হতে হবে যেখানে আমার রোদ একদম লাগছে না, পুরো রোদ থেকে আমি বাইরে থাকতে পারছি। আমার গাড়ির কাঁচের মধ্যে কালো হয়ে আছে, আমি বাড়িতে থাকছি, রোদ লাগছে না, আমি অফিসে যাচ্ছি, রোদ লাগছে না, আমি পুরোপুরি সেটা মেনটেন করতে পারছি। না হলে কোরিয়ান স্কিন করতে গিয়ে আমি কিন্তু আরও বেশি কালো দাগ করে ফেলতে পারি, এটা একটা পসিবিলিটি থাকে। কোরিয়ান স্কিন যদি করতে যাই, সেটা আমরা অনেকগুলো প্রসিজার্স রয়েছে, সেগুলো দিয়ে করতে পারি। কোরিয়া থাকতে হবে না তো, ইন্ডিয়ায় থাকতে হবে? ইন্ডিয়ায় থেকেই করা যাবে, বাট সেটাকে মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। তার জন্যে কোরিয়ান স্কিন অ্যাডভাইস করাটা বা চাওয়াটা একটু আনরিয়ালিস্টিক হয়ে যায়। আমাদের মধ্যে মাইক্রোডার্মাব্রেশন MDA আছে, তারপরে তার মধ্যে লেসার দিতে পারি, তারপরে সেখানে আমরা আরও কিছু সেরাম ইনফিউশনস করতে পারি, এরকম করে এবং লাইট থেরাপি দিয়ে স্কিনকে টাইট করে আমরা কোরিয়ান স্কিনের কাছাকাছি পৌঁছতে পারি, তৈরি করতে পারি। কিন্তু এটা করতে গিয়ে পরে মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। তাই কোরিয়ান স্কিনটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার আমার মনে হয় খুব বিশাল প্রয়োজনীয়তা নেই। যেটা আমরা চাইতে পারি সেটা হলো হেলদি গ্লোয়িং একটা স্কিন, যেটা দেখতে সুন্দর লাগছে, যার মধ্যে অ্যাকনে নেই, গর্ত নেই, দাগ নেই, এরকম একটা স্কিন। সেটা হলেই খুশি থাকা উচিত। কোরিয়ান স্কিন ইজ আ মিথ? নট মিথ, আমি তো বললাম করা যায়, বাট মেনটেন করা এটা খুব কঠিন আমাদের দেশে। অনেকে করতে পারবেন যাদের ক্ষেত্রে প্রফেশনালি তারা পুরোপুরি সানরাইজ থেকে আটকে আছেন, একটা হেলদি লাইফস্টাইলে আছেন, তাদের ক্ষেত্রে ঠিক আছে, বাট আমাদের ক্ষেত্রে মেনটেন করা এখনও অবধি একটু কঠিন। আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে ট্যাটু। আপনার কাছে হয়তো প্রচুর কেস আসবে, ট্যাটু রিমুভ করার পর সাইড এফেক্ট হয়েছে,
সেই নিয়ে, আর ট্যাটু কতটা রিমুভ করা যায় সেটা যদি আপনি একটুখানি বুঝিয়ে বলেন, কারণ এখন ট্যাটু প্রচুর প্রচলিত, মানে যাকেই দেখবেন তাকেই ট্যাটু করছে। কিছুটা সময় পর গিয়ে ট্যাটু চেঞ্জ করতে হয় কোনো এক কারণেই, যে কোনো কারণে ট্যাটু চেঞ্জ করতে হয়। তো সেই চেঞ্জ করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কতটা সেফ, কতটা করা যায় সেটা যদি আপনি একটুখানি বলেন। রাইট। সো ট্যাটু নিয়ে সব থেকে ইন্টারেস্টিং যেটা আপনি বলতে চাইছেন, ট্যাটু করুন, যত খুশি করুন, কোনো প্রবলেম নেই যদি ট্যাটু রিয়াকশন না করে। প্রথম কথা, ফিজিক্যাল কোনো প্রবলেম করছে না। আর সেকেন্ড, এমন কিছু করা যাবে না ট্যাটু করতে গেলে যেটা সত্যি পরে হার্ম করছে, তুলতে হচ্ছে, কারো নাম লিখে ফেললাম, কারো স্পেসিফিক সিম্বল করে ফেললাম, এইগুলো থেকে ট্যাটু অ্যাভয়েড করাই ভালো। এটা অনেক সময় টিনেজাররা করে ফেলে, কিন্তু পরে এই প্রবলেমটা নিয়ে আসে। আরেকটা মোস্ট কমন কারণে ট্যাটু তোলার জন্য রিকোয়েস্ট পাই, সেটা হচ্ছে কোনো একটা গভর্নমেন্ট জব, অনেক সময় আর্মিতে জয়েন করতে চাইছে বা পুলিশে জয়েন করতে চাইছে এবং একটা ট্যাটু আছে বলে মেডিকেলে আটকে দিচ্ছে। তার জন্য যারা এরকম কিছু ভাবছেন তারা ট্যাটু অ্যাভয়েড করাই ভালো। সো কারো নাম লেখা অথবা ট্যাটু করে পরে তুলতে হচ্ছে কোনো কারণে, যেটা হলো কোনো জবের জন্যে, তো এই দুটোই মোটামুটি আমরা বেশি পাই। এখন ট্যাটু তোলা খুব ইজি, ওই যে পিগমেন্ট রিডাকশন লেজার বললাম, সেই লেজার দিয়ে আমরা খুব ইজিলি তুলতে পারি। একটা লাইট দেওয়া হয়, যে লাইটটা ট্যাটুর পিগমেন্টটার ভেতরে যায়, আমরা একটা ক্রিম লাগিয়ে এরকম বসিয়ে রাখি 1 ঘন্টা 40 মিনিট, তারপরে ট্যাটুর লেজার লাইট দিই, তাতে কয়েকটা সেশনস করলে 1-1.5 মাস গ্যাপ দিয়ে করলে আস্তে আস্তে ট্যাটু চলে যায়। ট্যাটু ইজ ভেরি সিম্পল, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার হলো কালার ট্যাটু, ব্ল্যাক ট্যাটু ছাড়া বাকি ট্যাটুগুলো তুলতে গেলে সেশনস বেশি লাগে, অনেক সময় ডিফিকাল্ট হয়। তাই গ্রিন রেড ট্যাটু করার আগে মাথায় রাখুন, যদি কোনো কারণে তুলতে হয় তাহলে সময় লাগবে বা অনেক বেশি ঝামেলা পোয়াতে হবে। যদি কারো কোনো এক্সাম বা এরকম মেডিকেল আছে পরীক্ষার জন্যে, তাহলে 6 মাস আগে প্রিপারেশন নিন ট্যাটু তোলার, কারণ পুরোপুরি তুলতে গেলে হতে পারে 6 মাস লাগবে। তো খুব ডিপ ট্যাটু, অনেক ডিপ করে ট্যাটু বানানো হচ্ছে, সেখানেও তুলতে সময় লাগবে। এগুলো মাথায় রাখলে ট্যাটু খুব সেফ তোলা। বডির কোন পার্টসে ট্যাটু তুলতে সুবিধা আর কোন পার্টসে ট্যাটু থাকলে তুলতে খুব অসুবিধা হয়? বডি পার্টসের ওপর অতটা বেশি ডিপেন্ড করে না অ্যাকচুয়ালি, মোটামুটি ধরুন কারো ঘাড়ে রয়েছে আর কারো হাতে রয়েছে, অলমোস্ট সিমিলার, খুব বেশি ডিফারেন্স কিছু নেই। লেজার মেশিন সব জায়গায় কাজ করবে, সমস্যা নেই। চোখের কাছাকাছি হতে পারে কখনো অসুবিধে, কারণ চোখের মধ্যে লেজার যাওয়ার একটা চান্স থাকে এবং তখন আমরা একটু বেশি প্রিকশনস নিই, কর্নিয়াল শিল্ড দিই, চোখের মধ্যে প্রোটেকশন দিই, সেভাবে তুলি, বাট তোলা তো যায়, কোনো অসুবিধা নেই। বেশ। আর ইন্ডিয়াতে সব থেকে বেশি যে অ্যাড চলে সেটা হচ্ছে ফেয়ারনেস ক্রিমের অ্যাড। এই ফেয়ারনেস ক্রিম কতটা এফেক্টিভ আর এর সাইড এফেক্ট কি আছে? থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটার জন্যে, বিকজ এই একটা টপিক যদি আমরা টাচ না করি তাহলে একটা পডকাস্ট, একটা ডিসকাশন ফ্রম আ ডার্মাটোলজিস্ট কমপ্লিট হয় না আমার মনে হয়। আমাদের দেশে ফেয়ারনেসের যে প্রমোশনস, এটা হওয়া উচিত নয়। আমি দুঃখ পাই যখন দেখি দেশের সবথেকে বেশি সেলিব্রেটেড পারসন, একজন এত বড় অ্যাক্টর, তিনিও ফেয়ারনেসের অ্যাড করছিলেন, তখন দুঃখ হতো, কষ্ট হতো। কারণ আমার গায়ের কালো রং, তার উপর আমার পারসেপশন তৈরি হয়েছে, আমার পারসেপশনস জাজড হচ্ছে, আমার পারসেপশনস লোকে একটা তৈরি করে ফেলছে, এর থেকে খারাপ কিছু আর হয় না। কেউ ব্ল্যাক মানে সে খারাপ, সে ক্রিমিনাল, আর কেউ হোয়াইট মানে সে ভালো, এরকম নিম্ন মানসিকতা আমাদের মতো দেশে থাকা উচিত নয়। আমরা অনেক উন্নতি করেছি সব জায়গায়, এরকম জায়গা আমাদের থাকা উচিত না। তাহলে নেলসন ম্যান্ডেলাকে ফর্সা হতে হতো, বারাক ওবামাকে ফর্সা হয়ে যেতে হতো, এপিজে আব্দুল কালামকে ফর্সা হয়ে যেতে হতো। হয়নি তো, তারা সবাই ভালো করেছেন লাইফে, সারা পৃথিবী চর্চা করেছে, সেলিব্রেট করেছে। তাই ফেয়ারনেস প্রমোট করা উচিত নয়। আমার বডি কালার, তার সাথে আমার কোনো কিছুর সম্পর্ক নেই। আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার মানসিক বুদ্ধি, কোনো কিছু সম্পর্ক নেই। তাই ফেয়ারনেস আমি প্রমোট করি না। আমার পেশেন্ট কেউ এসে ফেয়ারনেস চাইলে আমি তাকে বলি ফেয়ারনেস আমি প্রমোট করি না, আমি ফেয়ারনেসের ট্রিটমেন্ট করি না। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। সাপোজ কেউ আছেন যার একটা কোনো অভিনয়ে এরকম রোল রয়েছে যেখানে তাকে সত্যিই ফেয়ার লাগতে হবে, তার প্রফেশনের জন্য জরুরি, তখন আমরা কখনো কখনো তাদের ক্ষেত্রে করতে বাধ্য হই। অথবা কখনো কখনো এরকম অনেক সমস্যা পাই যেখানে একটি মেয়ের বিয়ে হওয়া একদম মুশকিল, হচ্ছে না, সে বাবা মা এসে কান্নাকাটি করছেন, অসুবিধা হচ্ছে, তখন সেরকম ক্ষেত্রে আমরা কিছুটা হলেও ফেয়ারনেস প্রমোট করি বা কিছুটা হলেও করার চেষ্টা করি যে ঠিক আছে
ওনার জন্য আমরা এটা করছি, কিন্তু ওভারঅল মানে স্পেশাল রিজন থাকে। স্পেশাল রিজন থাকে। এছাড়া ফেয়ারনেস কোথাও আমরা প্রমোট করি না, কোথাও করি না। তাহলে ফেয়ারনেসের বা পিগমেন্ট কমানোর লেজার বা এত ট্রিটমেন্ট কোথায় ইউজ হয়? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে। খুব সেলিব্রেটেড অ্যাক্ট্রেস, এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, প্রথম মুভিতে ফাটিয়ে দিয়েছিল, খুব কালো ছিল, এখন এতটাই ফর্সা যে মানে সবুজ রঙের ইসে দেখা যায়। তো সে অত কালো থেকে, অত ব্ল্যাক থেকে এতটা ফর্সা হলো কি করে, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রচুর জিজ্ঞাসা রয়েছে। সেটাকে আপনি যদি তার সাথে মিলিয়ে বলেন। ওকে, আমি নাম তো বুঝতেই পারছি, হ্যাঁ, সে আমি নাম নিচ্ছি না। আমাদের সঙ্গে অনেকটা কানেকশনও আছে। হ্যাঁ, একদম একদম একদম। সো নাম নিচ্ছি না কেউই, কিন্তু সবাই বুঝতে পারছি কার কথা বলা হচ্ছে। এটা করা অসম্ভব এটা আমি বলছি না, করা সম্ভব। তার সব কিছু ইনস্ট্রুমেন্ট, গেজেটস, ট্রিটমেন্ট সব রয়েছে। আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে পারি, যেখানে ইনজেকশনস দিয়ে বডি কালারকে কয়েকটা টোন ডাউন করতে পারি। অথবা আমরা যদি কোনো একটা স্পেসিফিক জায়গা, মুখের মধ্যে একটা ফেয়ারনেস আনতে চাইছি, সেখানে পিগমেন্ট রিডাকশন মেশিনস রয়েছে, সেগুলো দিয়ে আমরা পিগমেন্ট কমাতে পারি। এছাড়াও আরও কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো লাগিয়ে আমরা কিন্তু ফেয়ারনেস নিয়ে আসতে পারি। শুধু মাথায় রাখতে হবে, এরকম ধরনের ফেয়ারনেস নিয়ে আসার চেষ্টাটা কিন্তু কিছুটা হলেও টেম্পোরারি। তার জন্যে সাপোজ আমি 6 মাস এটা করলাম, 6 মাস পরে যখন বন্ধ করব, তখন আস্তে 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 স্কিন টোনটা নিজের জায়গায় ফিরতে থাকবে। দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। ইয়েস, তো যদি কেউ চায় যেটা মেনটেন করব, তাকে কিন্তু মেনটেন করতেই হবে, না হলে আস্তে আস্তে স্কিন আবার নিজের জায়গায় ফিরে যাবে। আমরা স্কিন কালার এভাবে চেঞ্জ করতে পারি না, ইটস এ জেনেটিক মেকআপ ইউ ক্যান সে। আচ্ছা, সেটা আমরা এভাবে চেঞ্জ করতে পারি না। চেঞ্জ করলে তাকে কিন্তু মেনটেন করে যেতে হবে রেগুলার। তার জন্যে তার প্রপার ইভ্যালুয়েশন লাগবে, তাকে ডার্মাটোলজিস্ট দেখবেন এবং দেখে তার ট্রিটমেন্ট করবেন, সেভাবে চলতে পারে। আর আমার ক্ষেত্রে আমি বললাম প্রমোট করি না। এর ফলে ভয় কী হচ্ছে, প্রবলেম কী হচ্ছে এই ফেয়ারনেসের ম্যানিয়াতে? এই ফেয়ারনেস ম্যানিয়াতে হাজার হাজার মানুষ আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে, ভারতে, বাংলাদেশে এবং এই কান্ট্রিগুলোতে কিছু ফর্সা হওয়ার ক্রিম লাগানোর চেষ্টা করছেন। সেই ফর্সা হওয়ার ক্রিমগুলোর মধ্যে থাকে হচ্ছে স্টেরয়েড এবং কিছু অ্যান্টিফাঙ্গাল ডিপিগমেন্টিং ক্রিম, তার ককটেল। এই ক্রিমগুলো কিন্তু যদি আমি লাগাই স্কিনের মধ্যে, তাহলে চামড়া কদিন তো সুন্দর লাগবে, গ্লো করবে, কিন্তু আস্তে আস্তে চামড়ার ভেতরের লেয়ারগুলোকে ড্যামেজ করে দেবে। তার জন্যে ওই স্কিনের প্রতি আমরা অ্যাডিক্টেড হয়ে যাব। যখনই ছাড়বো তখনই চামড়া আরও কুঁচকে গিয়ে কালো হয়ে যাবে, চামড়ার মধ্যে পুরো ব্রণ ভর্তি হয়ে যাবে, লোম গজিয়ে যাবে, চামড়ার মধ্যে বারবার ইনফেকশনস, ফোড়া হতে থাকবে, রোদের বেরোতে পারবো না, রোদে বেরোলে জ্বালা করবে, সবসময় একটা চুলকোনো ভাব থাকবে এবং পার্মানেন্টলি চামড়া পাতলা হয়ে গিয়ে স্ট্রেচ মার্কস হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই এরকম কোনো স্টেরয়েড ক্রিম, আমি কয়েকটা নাম বলেছি, সেই নামগুলো আবারও বলছি বিকজ এগুলোই বেশি বিক্রি হয়। বেটনোভেট সি, স্কিন লাইট, স্কিন শাইন, মেলালাইট, এরকম কিছু ওষুধ অনেকে লাগাতে থাকেন। নো স্কার, নো মার্কস, পেপারে অ্যাডও দেওয়া হয় আনফর্চুনেটলি। এগুলো অনেকে লাগাতে থাকেন এবং সেগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে। এগুলো লাগানো থেকে বিরত থাকুন, লাগাবেন না। আমার মতে গুটখা বা যেগুলো মানে লিকার যেরকম ব্যান্ড হয়ে গেছে এয়ার দেওয়া, তেমনি আমার মনে হয় ফেয়ারনেস ক্রিম ব্যান্ড হয়ে যাওয়া উচিত। হয়েছে কিছুটা হলেও। এর অনেক আমরা এই যখন এখানে বলছি, এরকম আমাদের অ্যাসোসিয়েশন লেভেলেও আমরা প্রচুর ক্যাম্পেইন করি, প্রচুর বলতে থাকি। তার ফলে কিছুটা হলেও অ্যাওয়ারনেস জেনারেশন হয়েছে, আর কিছুটা হলেও আমাদের পলিটিক্যাল লেভেলে, সোশিও পলিটিক্যাল লেভেলে একটু চেঞ্জ এসছে, যার জন্য ফেয়ার কথাটা বাদ দেওয়া হয়েছে বিভিন্ন ক্রিম থেকে। দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি যেটা ছিল সেটা এখন অন্য একটা কিছু হয়েছে। আচ্ছা, তো এগুলো ফেয়ার কথাটাকে বাদ দেওয়া সম্ভব হয়েছে, বাট এটুকুই, সেটা কিন্তু অ্যাডিকুয়েট নয়, আরও অনেক দূর যাওয়া উচিত আমাদের। ইদানিং আমি যদি দেখি, সেটা হচ্ছে যে কোনো লোকেদের মধ্যে, যে কোনো মানুষেই ব্রণ বা অ্যাকনি যেটাকে বলে আমরা, তো ওটা কখনো কখনো হয়। এটা কি খাওয়া মানে ডায়েটের জন্য হচ্ছে নাকি না নর্মাল প্রসেস? আর এইগুলোতে ডায়েটের ভূমিকা কি আছে? খুব সুন্দর প্রশ্ন। অনেকেই এটা জিজ্ঞেস করে থাকেন। তো অ্যাকনে বা ব্রণ অনেকগুলো ধরনের হয়, একরকমই তা নয়, বা মুখে যাই বেরোচ্ছে তাই অ্যাকনে বা তাই পিম্পলস, এরকমটাও নয়। একই রকম দেখতে বহু কিছু হতে পারে। তো যখন আমাদের বয়স ছোট থেকে আস্তে আস্তে পিউবার্টির দিকে যাচ্ছে, বডিতে হরমোনাল চেঞ্জ হচ্ছে, স্পেশালি মেল হরমোন যেটা শরীরে আছে, ছেলে মেয়ে সবার মধ্যে থাকে, সেই হরমোনটা যখন বাড়ছে তাকে আমরা অ্যান্ড্রোজেন বলি।
সেই হরমোনটা এই ব্রণর জন্য দায়ী, সেটাই কিন্তু মুখের মধ্যে ব্রণ তৈরি করে। এই পিউবার্টাল অ্যাকনে এটা সবার হয় এরকমটা নয়, যাদের কিছুটা হলেও একটু জেনেটিক চান্স আছে তাদের ক্ষেত্রে বেশি হয়। এবার এটা কারো কারো ক্ষেত্রে নর্মালি কমে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে অ্যাডাল্টহুড অবধি চলে যায়। অনেকেই এই সময় ভুল করে কি, এই সময় প্রচুর ক্রিম লাগাতে থাকে, এক্সপেরিমেন্ট করতে থাকে, তার জন্য কিছু ড্যামেজ নিয়ে অনেককে ভুগতে হয়। বাট এর পরে একটা ব্যাপার আছে, অনেকে 30 বছরের পরেও অ্যাকনে ডেভেলপ করছে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। আমারও হয়। কারণ এই জিনিসটা হতে পারে যদি বডিতে তখন কোনো হরমোনাল চেঞ্জ হচ্ছে, বা তখন দেখা গেল বডিতে নতুন করে শরীরে হরমোনের অসুবিধে, যেরকম পিসিওডি, পিসিওএস, এরকম কিছু দেখা যাচ্ছে। তো যাদের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তনের জন্যে এই জিনিসটা হচ্ছে, অথবা কেউ হয়তো পিসিওডিটা হচ্ছেই বিকজ সে খুব মোটা হয়ে যাচ্ছে, তার সেডেন্টারি লাইফস্টাইল, মানে সবসময় বসে কাজ করতে হয়, খুব বাজেভাবে খাওয়া দাওয়া করছে, তাদের ক্ষেত্রে এটা খাওয়ার সঙ্গে রিলেটেড হতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রে এটা খাওয়ার সাথে রিলেটেড নয়। তার জন্যে আমরা যারা অ্যাকনে পেশেন্টের সাথে জিজ্ঞেস করেন, যারা নর্মাল ফিজিক মেনটেন করছেন, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডে কোনো প্রবলেম নেই, বডি ওয়েট ঠিক আছে, তাদের ক্ষেত্রে খাওয়া নিয়ে কিছু রেস্ট্রিকশন করতে না করি। আচ্ছা। বাট যদি সত্যি কারো ক্ষেত্রে বডি ওয়েট বেড়ে গেছে, পিরিয়ডের ইস্যুস আছে, অবাঞ্ছিত রোম দেখা যাচ্ছে, তার সাথে ব্রণ আছে, বা চুল পড়ে যাচ্ছে তার সঙ্গে ব্রণ আছে, তখন আমরা বলি কিছু ডায়েট রেস্ট্রিকশন করতে। সেগুলোর মধ্যে এরকম নয় যে অয়েলি ফুড খাচ্ছি বলে মুখে অয়েলি বেরোচ্ছে, এরকমটা নয়। আচ্ছা। বরং উল্টোটা, আমরা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি, মিষ্টি জাতীয় খাবার বেশি খাচ্ছি, প্রচুর সুগার খাচ্ছি, বা প্রচুর পরিমাণে খাবার খাচ্ছি যেগুলো আমাদের ওবেসিটি বাড়াচ্ছে, সেখান থেকে এটা হতে পারে। এছাড়াও বিভিন্ন মিল্ক প্রোডাক্ট কখনো কখনো কিন্তু বডিতে হরমোনাল চেঞ্জ নিয়ে আসতে পারে। তার জন্য আমরা সেই ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ওবেসিটি রয়েছে বা বললাম হরমোনাল চেঞ্জ হচ্ছে, হরমোনাল ইস্যুস আছে, আমরা কিছুটা অ্যাভয়েড করতে বলি। তার মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মিল্ক প্রোডাক্ট আর সুগার, এই দুটোকে একটুখানি অ্যাভয়েড করা খুব উচিত। কম পার্সেন্টেজের ক্ষেত্রে, আচ্ছা মেবি 10-15% অ্যাকনে পেশেন্টদের, আচ্ছা 85% পেশেন্টদের ক্ষেত্রে লাগে না, ডায়েটের সঙ্গে সম্পর্ক নেই। আচ্ছা। এটা গ্রস মেসেজ। কিছু পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে হ্যাঁ এটা মনে হচ্ছে, তখন আমরা বন্ধ করতে বলি। ওকে ডাক্তারবাবু, আমরা তো বোটক শুনলাম, ফিলার শুনলাম, বা কোরিয়ান বিউটিফিকেশনে শুনলাম। আমাকে একটা কথা বলুন, স্কিনের বিউটিফিকেশনের থেকে স্কিনের যে রোগগুলো হয়, স্কিনের প্রচুর তো রোগ হয়, চর্মরোগ বা যেগুলো শোনা, এই রোগগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করেন, বা এই রোগগুলো কিভাবে আপনারা কিওর করেন? স্কিনের বিউটিফিকেশন যেটুকু কথা বলছিলাম সেটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট পার্ট। স্কিনের বা ডার্মাটোলজিতে এটা একটা বড় পার্ট হলো ক্লিনিক্যাল ডার্মাটোলজি, বা স্কিনের যে রোগগুলো সেগুলো। যেমন স্কিনের রোগ যদি ভাবি, আমি প্রত্যেক দিন আমার ইনস্টিটিউটে প্রত্যেক দিন রেফারেল পাই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, মেবি ইমার্জেন্সি থেকে, কখনো পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট থেকে, কখনো আইসিইউ থেকে, কখনো গ্যাস্ট্রো থেকে, কার্ডিওলজি থেকে, অনকো বিল্ডিং থেকে, ক্যান্সার ডিপার্টমেন্ট থেকে, যে ডাক্তারবাবু গায়ে একটা র্যাশ হয়েছে, আপনি দেখে যান, বা মুখের মধ্যে র্যাশ বেরিয়েছে, কি দেখে যান। তো এরকম অনেক সিরিয়াস ডিজিজ আছে যেগুলো আমাদের ট্রিট প্রত্যেক দিন করতে হয়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো ড্রাগ র্যাশ। সাপোজ একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তিনি 5টা ওষুধ পাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল তার গায়ে র্যাশ বেরোতে শুরু করলো। তো সেটা কি কারণে হলো? কোনো ভেতরে ইনফেকশন থেকে হলো, নাকি কোনো ওষুধ থেকে রিয়াকশন হলো? এটা যতক্ষণ না ওই নেফ্রোলজিস্টকে আমি বলছি ততক্ষণ উনিও নিরুপায়। তো আমাদের রোল এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে যায় তখন। সাপোজ একটা পেশেন্টকে ওটিতে তোলা হবে, 2 ঘন্টা আগে দেখা গেলো গায়ে র্যাশ, ও ওটিটা কি আদৌ করা যাবে নাকি করা যাবে না, এই ডিসিশনটা আমাদেরকে নিতে হয়। এবং আমরা না বললে সার্জন নিরুপায় যে ওটিটা আদৌ চলবে কিনা, হবে কিনা। সো এরকম সিচুয়েশন, ড্রাগ রিয়াকশন খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে বিভিন্ন ভাইরাসের রোগ থেকে শরীরের মধ্যে রিয়াকশনস হয়। চিকেন পক্স দেখে তো খুব সাধারণ লাগে না, সবাই ট্রিটমেন্ট করে, বাট চিকেন পক্সে যখন কনফিউশন তৈরি হয় যে এটা তো চিকেন পক্সের মতো লাগছে না স্যার, আপনি একবার দেখবেন চিকেন পক্স কিনা, তখন আমরা গিয়ে সেভ করি যে এটা চিকেন পক্স কিনা, ডিসিশন মেকার, তখন ডিসিশন মেকার। তো ডার্মাটোলজিস্ট এই ডিজিজগুলোতে সবটাই ডিসিশন নেয়। থার্ড হচ্ছে গিয়ে স্কিনের কিছু রোগ হয় যেগুলো ডেডলি, যেগুলোতে আমাদের পেশেন্ট অনেক সময় আমরা লুজ করি। ও স্কিন ডিজিজে, ইয়েস, এটা লোকে জানে না বলে তার সম্বন্ধে অ্যাওয়ারনেস কম। ওকে। একটা যেরকম ড্রাগ রিয়াকশন, ওষুধ খেলো, রিয়াকশন হয়ে ভর্তি হলো, পেশেন্টের চামড়ার বাইরে যেরকম প্রবলেম হলো, চামড়ার ভিতরেও, মানে মুখের ভিতরে, নাকের ভিতরে,
গলার নালীর ভেতরে, সেখানেও প্রবলেম হলো এবং সেক্ষেত্রে অনেক সময় পেশেন্ট আমরা হারাই। তো ড্রাগ রিয়াকশন খুব সিরিয়াস একটা ডিজিজ। এছাড়াও পেমফিগাস বলে একটা ডিজিজ আছে। পেমফিগাস শুনতে একটু অদ্ভুত, কিন্তু এক্ষেত্রে না চামড়ার মধ্যে অটোমেটিক ফোসকা পড়তে থাকে, অটোমেটিক ব্লিস্টার্স হতে থাকে, গায়ের মধ্যে ফোসকা পড়ছে। ওকে। এই পেশেন্টরা এটা খুব সিরিয়াস রোগ। এক্ষেত্রেও আমরা প্রত্যেক বছর 1-8জন পেশেন্ট মিস করি বা 1-8জন পেশেন্টকে হারাই। তার কারণ আমাদের চামড়া আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। কেউ এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু ভেবে দেখুন একটা মানুষ তার গায়ে আগুন লেগে পুড়ে গেছে, আমরা অনেক সময় বলি না 50 ভাগ পুড়ে গেছে, পেশেন্টকে আর বাঁচানো যাবে না। তখন তো এই প্রশ্নটা মনে আসতে পারে, ওনার তো লিভার ঠিক আছে, হার্ট ঠিক আছে, কিডনি ঠিক আছে, 50 ভাগ পুড়েছে তো কী হয়েছে, চামড়াই তো নষ্ট হয়েছে, মারা কেন যাবে? কিন্তু চামড়া এতটাই ইম্পর্ট্যান্ট, যদি 50% চামড়া চলে যায় বা তার কাজ বন্ধ হয়ে যায়, তাহলে পেশেন্টকে বাঁচানো কঠিন। তার কারণ চামড়া শুধুমাত্র ফিজিক্যাল প্রোটেকশন নয় যে আমি ধুলোবালি আটকাচ্ছি, এটা ডায়নামিক লেয়ার, এটা শরীরের মধ্যে জলের ভারসাম্য রক্ষা করে, এটা শরীরের মধ্যে ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম তার ভারসাম্য রক্ষা করে, এটা শরীরের মধ্যে টেম্পারেচার মেনটেন করে, শরীরের ভেতরের টেম্পারেচার বেশি বাইরে তুলনায়, সেই টেম্পারেচারটা চামড়া মেনটেন করে। এছাড়াও যত ধরনের ইনফেকশন হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সব কিছু কিন্তু চামড়া আটকে দেয়। চামড়ার ইন্টিগ্রিটি খুব জরুরি। তার জন্যে যদি কারো শরীরে অটোমেটিক ফোসকা পড়ছে, মনে করুন ফোসকা হয়ে যাচ্ছে, চামড়াটা আছে কিন্তু চামড়া ফাংশনিং নয়, চামড়ার কাজ নষ্ট হয়ে গেছে, ফাংশনাল ফেলিয়ার অফ স্কিন, এটা যদি হয় এবং সেটা যদি পুরো বডিতে অনেকটা ইনভলভ করে ফেলে, সেক্ষেত্রেও পেশেন্ট কিন্তু সিরিয়াস হয়ে যাবে, বাঁচানো কঠিন হবে। ধরুন তার আবার ডায়াবেটিস আছে, কিডনিতে ইস্যু আছে, তার কোনো কারণে ক্যান্সার আছে, যদি এরকম কোনো কমপ্লিকেশনস বা কোমরবিডিটি থাকে আরও টাফ। আর এগুলো না জানার কারণে না পেশেন্ট যখন আসেন তখনই অনেক দেরি হয়ে গেছে, যখন আমরা পাই তখনই আমরা অনেক পরে পাচ্ছি, তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় কখনো কখনো ট্রিটমেন্ট করা। এছাড়াও চামড়ার প্রচুর রোগ রয়েছে, প্রত্যেক দিন সেই রোগগুলোর চিকিৎসা করি আমরা। সোরিয়াসিস বলে একটা রোগ রয়েছে, যেখানে চামড়ার মধ্যে একটা জায়গা থেকে লাল হয়ে গিয়ে ছাল উঠতে থাকে, সাদা স্কেল উঠতে থাকে, এটা আস্তে আস্তে পুরো বডি ভর্তি করতে পারে। এই সোরিয়াসিস রোগটা শুধুমাত্র চামড়ার রোগ নয়, এটা জয়েন্ট ড্যামেজ করতে পারে, এক্ষেত্রে শরীরে একটা প্রদাহের তৈরি হয়, সেই জন্য অনেক কিছু প্রবলেম হতে পারে। ভিটিলাইগো বা সেতি, চামড়া সাদা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা একটা গ্রেট কনসার্ন অনেকের ক্ষেত্রে, অনেকে আসেন। সেতিটা কি পার্মানেন্টলি ঠিক হয় কি ঠিক হয় না? হ্যাঁ অবশ্যই হয়। হ্যাঁ, তাহলে ও লোকে সেতি নিয়ে ঘুরে কেন এত? ট্রিটমেন্ট করা হয় না, ট্রিটমেন্ট ঠিক জায়গায় হয় না, ঠিক ডিউরেশন অবধি হয় না। ওকে। ট্রিটমেন্ট তো ঠিক করা লং প্রসেস। কখনো কখনো লং প্রসেস। সাপোজ আমার শরীরে অনেকটা জায়গা ইনভলভ হয়ে গেছে, তখন আমাকে অনেক সময় দিতে হয়। বাট 100% কিউরেবল? কিওর কথাটা খুব ডাইসি। আচ্ছা। কিওর মানে যদি এটা হয় সাদা হয়েছে, সাদা রংটা ঠিক হবে, 100% ঠিক হবে, কোনো ভুল নেই। আচ্ছা। সোরিয়াসিস এখানে হয়েছে, সোরিয়াসিস ঠিক হবে, অ্যাবসলিউটলি ঠিক হবে। আচ্ছা। বা শরীরে হয়েছে ঠিক হবে, ঠিক হবে, আচ্ছা। এর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা। পেশেন্ট এটাই জানতে চান, বাট অনেক সময় গুগল করে গিয়ে দেখা যায় ইনকিউরেবল। তার মানে হলো এটা কখনো ফিরে আসতে পারবে কিনা সেটা বলা যাবে না। ওকে। It might recur. পার্মানেন্টলি ঠিক হবে, হতে নাও পারে। নাও পারে, সে তো কোনো রোগই নয়। ছোটবেলায় জ্বর হয়েছে আমার, আর জ্বর হবে না। হ্যাঁ, রাইট। আমার মেবি ধরুন মনে করুন ম্যালেরিয়া হয়েছে, আর ম্যালেরিয়া হবে না, হতে পারে। কিন্তু কিওর কথাটা আমরা মোস্টলি ফর পেশেন্ট পারপাস বা প্র্যাকটিক্যাল পারপাস ইউজ করি কোথায়? ইনফেকশাস ডিজিজের জন্য। আমার কোভিড আজকে পজিটিভ হলো, 10 দিন পরে কোভিড নেগেটিভ হলো, আমি কিওর হলাম। কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজগুলোর ক্ষেত্রে কিওর টার্মটা প্র্যাকটিক্যালি এতটা অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা। অনেক পেশেন্ট যার পুরো গায়ে সোরিয়াসিস, কিন্তু কেউ একটা বলেছেন কিওর হবে না, এটা শুনে সে আর ট্রিটমেন্টই করেনি। আমি কিন্তু এটা এরকম নয়। প্রচুর লোক দেখেছি ওই সেতি নিয়ে ঘুরছে। এটা একদম এরকম এবং নয়। যাদের কাছে সেতি আছে তাদের সাথে লোকেরা মিশতে চায় না ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই ট্রিটমেন্টটা করা উচিত, কিন্তু ওই ল্যাক অফ নলেজ আর মিস কমিউনিকেশন, রং ইনফরমেশন। আমাদের দেশে এটা খুব কমন, সবাই এক্সপার্ট না, তাই তো প্রবলেম হয়। তো পাড়ার বন্ধু 15 মিনিট ধরে বোঝাচ্ছে, কাকিমা একদিন ধরে বোঝাচ্ছে, আমাদের 2 মিনিটের নলেজে ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমি এখানে সোশ্যাল মিডিয়াকে ব্লেসিংস মানি, কারণ এটার জন্যেই মানুষ জানতে পেরেছেন অনেক ঠিক জিনিসগুলো এবং অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। আমার কাছে প্রচুর পেশেন্ট ভিটিলিগো নিয়ে, সোরিয়াসিস নিয়ে আছেন, যারা ভালো আছেন, সুস্থ আছেন, কোনো প্রবলেম নেই। তো এই মিসকনসেপশনটাও দূর হওয়া দরকার। এছাড়াও চামড়ার আরও রোগ আছে, এক্সিমা যেটাকে বলি, অ্যালার্জি অনেকে বলে, এই রোগগুলো প্রচুর পেশেন্ট রয়েছেন, তাদেরও এখন অনেক ভালো ভালো ওষুধ রয়েছে। সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য এই প্রত্যেকটা রোগ যা যা বললাম
তার বেস্ট পসিবল ট্রিটমেন্ট যা যা ওয়ার্ল্ডে হয় সব আমরা ইন্ডিয়ায় বসে করতে পারি আজকে, যেটা আজ থেকে 15 বছর আগেও পসিবল ছিল না, কারণ সেই ডেভেলপমেন্টগুলো ইন্ডিয়াতে ইন্ট্রোডিউসড হয়নি। বাট আজকের দিনে দাঁড়িয়ে সব পসিবল, প্রত্যেকটা ট্রিটমেন্ট করা যায়। ডাক্তারবাবু, একটা ছোট কোশ্চেন স্কিন নিয়ে আমি আর বলবো, সেটা হচ্ছে যে ডার্মাটোলজিস্ট আর প্লাস্টিক সার্জেন্টের মধ্যে কি ডিফারেন্স? অনেক ডিফারেন্স। কোনগুলো প্লাস্টিক সার্জেন্ট করে আর কোনগুলো ডার্মাটোলজিস্ট করে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের মেডিকেল সায়েন্সে না প্রচুর গ্রে জোনস আছে বা ওভারল্যাপিং জোনস আছে, যেখানে সবাই ট্রিটমেন্ট করছেন, সবাই করে, হ্যাঁ, কারো কেউ না নেই, কেউ হ্যাঁ নেই, ব্যাপারটা কিছুটা এরকম। তো এরকম প্লাস্টিক সার্জারি আর ডার্মাটোলজির মধ্যে কয়েকটা জোন আছে যেখানে এগুলো হয়। কিন্তু প্লাস্টিক সার্জেন্স তারা, ধরুন আমি একটা গ্রস এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়, যে তারা হলেন, ধরুন আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং ওই মানুষটির ডান দিকের বা বাঁ দিকের ব্রেস্টটা বাদ গেছে। ওই ব্রেস্ট চলে যাওয়ার পরে ওই ব্রেস্টটা রিকনস্ট্রাকশন কীভাবে হবে, কোন জায়গা থেকে চামড়া নিয়ে লাগিয়ে সেখানে কোন ব্রেস্টের ইমপ্লান্ট দিয়ে সেই জায়গাটা সারিয়ে নেওয়া হবে, সেটা প্লাস্টিক সার্জন করবেন, তিনি বেস্ট এটার। ওকে, ধরুন আপনার কালকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের দুটো হাড় ভেঙে গেছে, অনেকটা গুঁড়ো হয়ে গেছে, চামড়া ওখান থেকে অনেকটা নষ্ট হয়ে গেছে। তো ওখানে থাই থেকে চামড়া নিয়ে বা পিঠ থেকে চামড়া নিয়ে কিভাবে ওই চামড়াটাকে রিপেয়ার করা যাবে বা পাটাকে রিপেয়ার করা যাবে, এটা প্লাস্টিক সার্জারির কোর স্কিল, মানে ওটা উনি এক্সপার্ট, ওটাই উনি শিখেছেন। সাপোজ আমি অ্যাক্সিডেন্ট করেছি বা কোনো একটা মেশিনের মধ্যে আমার আঙুলটা কেটে পড়ে গেছে, অনেকে বলেন আঙুলটা নিয়ে এসছে পরে লাগিয়ে দেওয়া হয়েছে, এটা প্লাস্টিক সার্জারির স্কিল, এখানে ডার্মাটোলজিস্ট ইনভলভ হয় না, ওকে, এটা কোর প্লাস্টিক সার্জারি স্কিল। ওকে, কিন্তু হেয়ার ডিসঅর্ডার ওটা ওনারা পড়েননি না, ওটা ডার্মাটোলজিস্টই বুঝবেন। স্কিন ডিসঅর্ডার্স, অ্যালার্জি, এক্সিমা, যেগুলো ডিসকাস করলাম, মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে মধ্যা বাংলা কথায় অপারেশন, ক্রিটিক্যাল অপারেশন করে যেই জিনিসগুলোকে সলভ করে সেটা হচ্ছে প্লাস্টিক সার্জেন্ট, আর উইদাউট অপারেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডার্মাটোলজিস্ট। এতটাও সোজা নয়, অপারেশন বললে কথাটা ভুল বলা হয়। সাপোজ এই মোল রিমুভাল, হ্যাঁ, এটা ডার্মাটোলজিস্টরা করবেন, হ্যাঁ, এটা অপারেশন, ডার্মাটো সার্জারি বলে একটা পার্ট আছে। হ্যাঁ, সাপোজ স্কিন ক্যান্সার, হ্যাঁ, ডার্মাটোলজিস্টরা করবেন। আচ্ছা, চামড়ার উপরে যেগুলো আছে আচ্ছা, সেগুলো ডার্মাটোলজিস্টরা করবেন। ওকে, ওকে, এর সাথে কমপ্লিকেটেড হয়ে গিয়ে যেগুলো হয়েছে সেগুলো ডার্মাটোলজিস্টরা খুব একটা করেন না। ওকে। আপনি হেয়ারের কথা বলছিলেন, তো আমি এখন একটু হেয়ারের দিকে যাই। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি শুনেছি যাদের হেয়ার লস হচ্ছে বা যাদের টাক বা স্কাল্প বেরিয়ে আসছে, তাদের অপারেট মানে হেয়ার আবার নিয়ে আসতে গেলে প্রত্যেকটা যদি প্ল্যান্ট করাতে হয়, প্রত্যেকটা হেয়ারের জন্য চার্জ লাগে। ওটা তো হেয়ার ট্রান্সপ্লান্ট ডিসকাস করছি, Transplant। হেয়ার লস ডিসকাশন বড় ডিসকাশন, ওটা হ্যাঁ, ডিফারেন্ট। আমি যদি আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট দিয়ে শুরু করি, হ্যাঁ, তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টটা সবার লাগে এরকমটা নয়। হুম, হেয়ার ট্রান্সপ্লান্ট তখনই করা যাবে যখন কোনো একটা জায়গায় খালি জায়গা রয়েছে। সাপোজ আমার এখানটা খালি, আমি একটা লাইন হেয়ার লাগাতে পারি, এখানটায় আমি হেয়ার কীভাবে লাগাতে পারি, পিছন থেকে হেয়ারগুলোকে নিয়ে এখানে লাগাবো। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো কি পড়ে যাবে না? হুম, এগুলো পড়ে যাওয়ার চান্স কম। এখানেই সায়েন্সের বিউটি। এই যে পিছনের হেয়ারগুলো, এই হেয়ারগুলো আমাদের শরীরের যে কারণে সামনের হেয়ারটা পড়ে, হুম, সেই কারণটা একে নষ্ট করতে পারে না। সেই কারণটা কি? সেই কারণটা হলো ছেলেদের ক্ষেত্রে ছেলেদের যে হরমোন, যেটা দাড়ি গজায়, সেই হরমোনটাই এই সামনের চুলগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেয়, কিন্তু পিছনের চুলটাকে কমাতে পারে না। এই অবজারভেশন থেকেই হেয়ার ট্রান্সপ্লান্ট তৈরি হয়েছিল। প্রথমে বিজ্ঞানীরা ট্রাই করে দেখেছিলেন, স্পেশালি ডার্মাটোলজিস্ট ট্রাই করে দেখেছিলেন এখান থেকে নিয়ে এখানে লাগিয়ে, ওরা দেখেছেন এই হেয়ারটা ঠিক গ্রো করছে, নষ্ট হচ্ছে না। তারপরে এটা রিফাইন্ড হয়, ইমপ্রুভ হয়, হয়ে এখন মডার্ন যে হেয়ার ট্রান্সপ্লান্ট সেটা হয়। ইন্ডিয়াতে হয়? হ্যাঁ, অ্যাবসলিউটলি, সব জায়গায় হয়, খুব কমন প্রসিজার। আমি অনেকদিন করেছি, কিন্তু আমি ব্যাপারটা এনজয় করছিলাম না। 8 ঘন্টা সময় লাগছে, একই কাজ করছি, সো আমি পুরো ডার্মাটোলজি ওয়ার্ল্ডটা মিস করছিলাম। দেন আমি বন্ধ করি, আমার অতটা এনজয় করা যাচ্ছিল না। কোভিডের সময় আমি একদম ক্লোজ করি। অনেকটা সময় মানে প্রত্যেকটা হেয়ারকে ওখানে প্ল্যান্ট করাতে হয়, তাই তো? একদম, নাহলে আপনি পুরো জায়গা ভর্তি করবেন কি করে? যেমন খুশি লাগিয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। খুব লেন্দি প্রসেস। এটাকে লেংদি প্রসেস, স্কিলফুল অ্যান্ড প্ল্যান্ড প্রসিজার। প্রত্যেকের চুলে কীরকমভাবে লাগালে সামনের কটা লাইন কেমন করব, তারপরের লাইনটা কেমন হবে, তারপরের ভিতরটা কেমন হবে, এইভাবে বুঝে বুঝে লাগালে তবেই ওটা কিন্তু অ্যাডিকুয়েট এস্থেটিক রেজাল্ট দেবে, না হলে সেরকম রেজাল্ট দেবে না।
সামনের যে হেয়ারগুলো সেগুলো আমি 3-4টে হেয়ার একসঙ্গে লাগাবো নাকি সিঙ্গেল হেয়ার লাগাবো, তারপরে লাইনটা কটা হেয়ারের ফলিকেল লাগাবো, এগুলো সেইভাবে করতে হয়। ওরে বাপ, এটা এত সিম্পল যতটা শুনতে লাগছে এরকমটা নয়। না শুনতে সিম্পল লাগছে না, আমি যখন ইমাজিন করছি। ইটস ভেরি ভেরি কমপ্লিকেটেড স্কিলফুল প্রসিজার। একবার প্ল্যান করে দিতে পারলে সেটা টেকনিশিয়ান খুব ভালো করতে পারবেন, কিন্তু প্ল্যানটা একজন এক্সপার্টকে করতে হবে। তো যেরকম চুল মানে হেয়ার গ্রোথ হয়, ওই প্ল্যান্টেড হেয়ার গুলো সেরকম ভাবে গ্রোথ হবে? হ্যাঁ, ওটা তো পিছনে নিজের হেয়ার। আচ্ছা, দেখুন অ্যাডভান্টেজটা দেখুন, পিছনের নিজের হেয়ার, তাহলে আমার নিজের হেয়ার আমি যদি কোথাও লাগাচ্ছি তাকে শরীর রিজেক্ট করে না। অন্যের কিডনি দিলে কি হয়, কিডনি রিজেক্ট হয়, শরীর অন্য জিনিস নেয় না, রিজেক্ট করে দেয়, অন্যের ব্লাড দেওয়া যায় না। পেছনের চুলগুলো কি মানে গোড়া থেকে তুলে তারপর লাগাচ্ছেন নাকি না জাস্ট কেটে? নো, কেটে লাগালে কি করে হবে? গোড়া থেকে তুলে লাগাচ্ছেন? ইয়েস, ভেতরের রুট শুদ্ধ তুলতে হয়, তার জন্য মেশিনস রয়েছে, Okay. যে মেশিনস দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে তোলা যায়। মাইক্রোস্কোপ আছে যেটা দিয়ে বড় করে দেখা যায়, ও, যেটা দিয়ে বড় করে দেখে তুলতে হয়। ইন্টারেস্টিং। এবং এটা এখন হাতে করা উঠে যাচ্ছে আস্তে আস্তে। আর্টাস রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট বলে একটা মেশিন আছে, তারা পাইওনিয়ার। আমি কোরিয়াতে গিয়ে প্রথম দেখি, তো সেটা রোবোটিক হারভেস্টিং হয়, মানে মাথাটা উল্টো করে শুইয়ে দেওয়া হলো, রোবটকে ফিট করে দেওয়া হলো, আমি কতটা কীভাবে হেয়ার তুলবো রোবটে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, রোবট ওটাকে তুলতে পারে। তাতে হারভেস্টিংয়ের সময় হেয়ারটা কেটে যাচ্ছে, রুটটা চলে যাচ্ছে, এরকম হয় না। ম্যানুয়ালি করলে কি হয়, 10 to 15% হেয়ার লস হয় আমাদের, ইয়েস, কারণ ওগুলো কেটে যায়, যেটা রোবোটিকের ক্ষেত্রে অনেক বেটার করা যায়। সো 2-3টে টেকনিক রয়েছে, FUE আছে, FUT আছে, ভেরি ইন্টারেস্টিং প্রসিজার। ডার্মাতে কোরিয়া অনেক মানে টেকনোলজিতে অনেক বেশি সুপিরিয়র। ইয়েস, US অ্যান্ড কোরিয়াকে মানা হয় অনেক অনেক বেশি ডেভেলপড, বিকজ রিসার্চ অনেক বেশি হয়েছে না, সিম্পল। তো ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হেয়ার লস ইয়াং বয়স থেকে আরম্ভ করে মানে মিডল এজ প্লাস যারা এজেড রয়েছে তাদের তো যাচ্ছি। তো এই হেয়ার লসের মূল কারণ কি? ডায়েট প্রবলেম, খাওয়া দাওয়া, লাইফস্টাইলের প্রবলেম, নাকি না জেনেটিক প্রবলেম? হেয়ার লস ইটসেলফ একটা বিগ টপিক। তাই এই যেটা হেয়ার লস বলে আপনি বলতে চাইছেন, সেটা কোনোটা একটা সিঙ্গেল হেয়ার লসকে ডিফাইন করবে না। হেয়ার লস বলতে গেলে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে একদম বয়স্ক মানুষ অবধি যে কারণে হেয়ার লস হতে পারে সে সবগুলো বলা যেতে পারে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শুরু করব। একটা হেয়ার লস আছে, হঠাৎ করে সকালবেলা দেখলেন এখান থেকে একটা প্যাচ চলে গেল, এটাকে আমরা প্যাচি হেয়ার লস বলি। কিন্তু এটা পেশেন্ট যেভাবে বলতে আসেন আমাদের কাছে হঠাৎ করে, ডাক্তারবাবু আমার কি অ্যালোপেশিয়া হয়েছে? আমি তখন তাদের বলি অ্যালোপেশিয়া কথাটা হলো একটা ল্যাটিন টার্ম, যার বাংলা মানেটা হলো হেয়ার লস। তো অ্যালোপেশিয়া কোনো টাইপের হেয়ার লসকে ডিনোট করে না। অ্যালোপেশিয়া মানে হেয়ার লস, আপনার দুটো চুল পড়ছে সেটাও অ্যালোপেশিয়া, বা সিগনিফিক্যান্ট হেয়ার লস হচ্ছে সেটাও অ্যালোপেশিয়া, একটা জায়গা থেকে চুল পড়ে গেছে তাও অ্যালোপেশিয়া, পুরো জায়গায় চুল উঠে গেছে তাও অ্যালোপেশিয়া। কিন্তু এই অ্যালোপেশিয়ার বিভিন্ন বিভিন্ন টাইপ আছে। যেমন আমি যদি গ্রস কয়েকটা এক্সাম্পল দিই, তার মধ্যে কিছু হেয়ার লস না, যেখানে হেয়ার লস হলো কিন্তু হেয়ারকে আমি ব্রিং ব্যাক করতে পারি, তার হেয়ার ফলিকলটা ইনট্যাক্ট আছে, এটাকে আমরা বলি যে হেয়ার লসগুলোতে স্কার তৈরি হয়নি। আর কতগুলো হেয়ার লস হচ্ছে যেখানে হেয়ার তো গেছে, সঙ্গে রুটটাও শুকিয়ে গেছে, তাকে আমরা বলি স্কারিং হেয়ার লস, যেখানে হেয়ারগুলো রিকভার করা খুব টাফ এবং এটা আইডেন্টিফাই করা খুব টাফ। তাই জন্যই এক্সপার্ট ডার্মাটোলজিস্ট লাগে, কারণ ওটা আইডেন্টিফাই না করতে পারলে ওটা কিন্তু হেয়ারের জন্য এমার্জেন্সি হতে পারে, মানে পুরো হেয়ারগুলো পার্মানেন্টলি চলে যেতে পারে। তাই জন্য আমাদের তখন প্রথম লক্ষ্য হয় টু সেভ দ্য হেয়ার, যাতে আর ওটা না বাড়ে, অন্য একটা জায়গায় আরেকটা প্যাচ না তৈরি হয়। তো হেয়ার লসকে এইভাবে আমরা ভাগ করতে পারি। এরপর যে হেয়ার লসটা সবাই দেখি ছেলেদের খুব কমন, সামনে থেকে খালি হয়ে যাচ্ছে, এইখানটা চলে যাচ্ছে, আস্তে আস্তে এইখানটা খালি হচ্ছে, ক্রাউনটা, এই হেয়ার লসটাকে আমরা প্যাটার্নড হেয়ার লস বলি, মানে ওইরকম প্যাটার্নেই হেয়ারটা যায়। এর কারণটা কি বলছিলাম, একটু আগেই ডিসকাস করছিলাম। এর কারণটা হচ্ছে বডির মেল হরমোনস মোস্টলি। এই হরমোনগুলো যেগুলো দাড়ি গজায়, সেই হরমোনগুলোই চুলটাকে আস্তে আস্তে কমিয়ে দেয়। তাই এই হেয়ার লসগুলোতে না কখনো এরকম সিচুয়েশন আসবে না আমি বডির হরমোন কেটে বাদ দিলাম ছেলেদের আর চুল সব গজিয়ে গেল, তা তো হবে না, তো ছেলে মেয়ে হয়ে যাবে তাহলে। তাই জন্যে এই হেয়ার লসের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কেমন হয় না, যাতে ওই হরমোনটা চুলে না কাজ করে, বাকি সব জায়গায় কাজ করুক, এটাই আমাদের উদ্দেশ্য হয়। তার অনেক ভালো ভালো ওষুধ আছে, তার ট্রিটমেন্ট করা যায়, এবং এটাই যখন খুব অ্যাডভান্সড হয়ে যায় তখন আমরা ট্রান্সপ্লান্টের কথা বলি। তো এই হেয়ার লস না একটা গ্রেড আছে, প্রথমে যখন আছে তখন শাহরুখ খানের মতো পুরো ভর্তি হেয়ার, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে অনুপম খের পুরো খালি,
হেয়ার পুরো শেষ। তো এই 7টা স্টেজ আস্তে আস্তে বাড়ে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এরকম করে আস্তে আস্তে বেড়ে গিয়ে হেয়ারটা পুরো যায়। তো যেরকম স্টেজে আছে তার সেরকম ট্রিটমেন্ট হয়। এটা একটা মেল প্যাটার্ন বা প্যাটার্ন হেয়ার লস হলো। এছাড়াও হেয়ার লস হচ্ছে যে আমরা সায়েন্টিফিক্যালি বলি টেলোজেন ইপ্লোপিয়াম। মানে কেমন? আমার ধরুন প্রেগনেন্সি হয়েছে, ডেলিভারি হয়েছে, বা আমার ম্যালেরিয়া হয়েছে, টাইফয়েড হয়েছে, ডেঙ্গু হয়েছে, কোভিড হয়েছে, এটা হলো দিয়ে যখন কোভিড সেরে গেল বা এগুলো সেরে গেল, তখন বডি আস্তে আস্তে রিকভার করে। এই রিকভারির ফেজে না বডি যেগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট বডির কাজ সেগুলোতে ফোকাস করে। হেয়ার ইম্পর্ট্যান্ট নয় তখন। তো তখন বডি হার্ট, কিডনি এগুলোকে ঠিক করে, মাসলস ঠিক করে, হাড় ঠিক করে, কিন্তু হেয়ারকে করতে চায় না। তাই হেয়ার একটা শেডিং হয়। তাই দেখা যায় চিকেন পক্সের 3 মাস পরে হেয়ার লস হচ্ছে, প্রেগনেন্সির 3 মাস পরে হেয়ার লস হচ্ছে। এই হেয়ার লসটা রিকভারেবল, কদিন পরে নিজে নিজেই ঠিক হবে, কিছু না করলেও ঠিক হবে। কিন্তু ইম্পর্ট্যান্ট কি, সাপোজ আমার শরীরে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ছিল, আমি এমনিতেই খাওয়া দাওয়া কম করতাম, দুর্বল মানুষ ছিলাম, শরীরের মধ্যে নিউট্রিশন ঠিক ছিল না। এখন যদি আমি এটাকে ঠিক না করি এই রিকভারির পিরিয়ডটাতে, তাহলে হেয়ার লসটা রিকভার হবে না, থেকে যাবে। তার জন্য এই সময় ব্যালেন্সড ডায়েট, অ্যাডিকুয়েট প্রোটিন, প্রপার ভেজিটেবলস মানে ভিটামিনস যেটা দেবে, মিনারেলস, একটা ভালো লাইফস্টাইল, একটু এক্সারসাইজ, একটু স্ট্রেস ফ্রি লাইফ, এগুলো ইম্পর্টেন্ট আছে। এগুলো না থাকলে তখন কিন্তু হেয়ার লসটা তখন বেড়ে যেতে পারে বা পার্মানেন্টলি থাকতে পারে মানে ডায়েটটা ঠিক রাখতে হবে সেই সময়টায়। আবার ধরুন একজন ফিমেল, তার একটা সময় গিয়ে পিরিয়ডের সমস্যা হচ্ছে, বডিতে হরমোনাল চেঞ্জ হচ্ছে, যেমন পিসিওডিতে হয়, ঠিক তখনই তার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার একটু ওজনও বেড়ে গেছে। তার বডিতে যেগুলো হেয়ার থাকার কথা নয়, যেখানে মেয়েদের মুখের মধ্যে একটু অবাঞ্ছিত রোম তৈরি হচ্ছে, আর চুলটা উপর থেকে কমে যাচ্ছে। এই হেয়ার লসটাও কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু হরমোন রিলেটেড। কিন্তু এক্ষেত্রে ক্রাক্স কী হলো না, এই হরমোন রিলেটেড ইস্যুটা ঠিক করতে গেলে আপনাকে লাইফস্টাইলটা ঠিক করতে হবে, ওজন কমাতে হবে, ডায়েট ঠিক করে আপনাকে এক্সারসাইজ করতে হবে, তখন বডির হরমোনাল ব্যালেন্সটা ঠিক হবে। ছেলেদের ক্ষেত্রেও এটা সত্যি। এই যে হেয়ার লসটা ছেলেদের বললাম, সেটাও শুরু হয় যখন লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়। সবার হয় তা নয়, যারা স্মোকিং, অ্যালকোহল এফেক্ট করছে 100% কেন করবে না? ব্যাপারটা সেম তো। আমার পুরো লাইফস্টাইলটাই যেখানে আমি চেঞ্জ করে ফেলছি, যেখানে আমার বডি মেটাবলিক্যালি শিফট করছে, এটাকে আমরা মেটাবলিক কনভার্সনও বলতে পারি। মানে যেখানে বডি এদিকে যাচ্ছে যে আস্তে আস্তে কোলেস্টেরলটা বাড়ছে, আস্তে আস্তে আমার সুগার বাড়ছে, দিয়ে একসময় ডায়াবেটিস হচ্ছে। তো এই পাথওয়েটা গ্র্যাজুয়ালি হয়। তো এর মাঝেই আমাকে স্টপ করতে হয়। সো অ্যালকোহল, স্মোকিং আছে, জাঙ্ক ফুডস আছে, সুগার আছে, আইসক্রিম, চকলেট, কেক, পেস্ট্রি এইসব নিয়ে থাকি সারাদিন, ওজন বাড়বেই, সেন্ট্রাল ওবেসিটি, পেট বেড়ে যাচ্ছে। তো এই সবগুলোই কন্ট্রিবিউট করবে তখন হেয়ার লসে, স্পেশালি হরমোনাল হেয়ার লসটাতে। তো সেটা ইম্পর্ট্যান্ট আছে। এছাড়াও আরও অনেকগুলো রোগ যেরকম বললাম, যেখানে হেয়ার লস হচ্ছে এবং সেখানে হেয়ার রুটটাও শুকিয়ে যাচ্ছে, স্কারিং অ্যালোপেশিয়া বা স্কারিং হেয়ার লস, সেগুলোকে খুব আর্লি আইডেন্টিফাই করা জরুরি হয়, সেগুলোও খুব ইম্পর্ট্যান্ট। বাট যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায়, এই প্রত্যেকটা হেয়ার লসই খুব সুন্দরভাবে সলভ করা যায়। তার জন্যে হেয়ার লসের জন্যে ডার্মাটোলজিস্ট ইজ দ্য বেস্ট পারসন টু টেল ইউ হোয়াট কাইন্ড অফ থেরাপি ইউ নিড, হোয়াট টাইপ অফ হেয়ার লস ইউ আর হ্যাভিং। ওনার কাছে না গেলে এটা আন্দাজে করা হবে এবং এই একটাই ওষুধ সবাই চেনে, মিনক্সিডিল লাগানো হবে, আর কিছু হবে না। আর একটা ছোট জিনিস যদি আমি অ্যাড করি, হেয়ার লসের সাথে সাথে হেয়ারের কালারও চেঞ্জ হচ্ছে, মানে সাদা হয়ে যাচ্ছে, পাকা চুল হয়ে যাচ্ছে, আপনি আমারও দেখতে পাবেন হয়তো। তো এটাও কি আই থিঙ্ক ডায়েট বা লিভারের জন্য হচ্ছে, বাট এটা কি কিউরেবল, মানে এটা কি ঠিক করা যায় সাদা থেকে? মানে এটা নিয়েও আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। হেয়ার হোয়াইট হয়ে যাওয়া, এটাকে একটা জিনিস বুঝতে হবে, যদি আমি 25 বছরের পরে হচ্ছে তাহলে ওটাকে আমরা নর্মাল ভাবি। নর্মাল মানে কি? বয়স বাড়ার জন্য হচ্ছে, সো ইন্ডিকেট এজিং। এই এজিংটা ক্রোনোলজিক্যাল এজ নাও হতে পারে। 25 বছর বয়সের একটা ছেলে 25 বছর বয়সী নাও হতে পারে শারীরিকভাবে। কেন? যদি সে খুব মোটা হয়, খুব রোগা হয়, ফিট না হয়, তাহলে সে অ্যাকচুয়ালি সে 25 বছর বয়স, কিন্তু সে হয়তো 30 বছরের মতো বিহেভ করছে বডি। তো যদি চুল সাদা হচ্ছে, দ্যাট মাইট বি আ সাইন দ্যাট ইউ আর এজিং ফাস্টার। গট ইট?
সো দ্যাট ইন্ডিকেট লাইফস্টাইল ঠিক করো, এটাই টাইম। লাইফস্টাইল ঠিক করো, ডায়েট ঠিক হোক, এক্সারসাইজ হোক, পলিউশন কম হোক, স্ট্রেস কম হোক। কীভাবে হবে সেটা সবসময় ডিফিকাল্ট আছে, কিন্তু এগুলো হতে হবে। কিন্তু একইভাবে একদম বাচ্চার একটা হচ্ছে, সাপোজ 12 বছর বয়সী বাচ্চার একটা হচ্ছে, তার কি হতে পারে? তার একটা হতে পারে জেনেটিক্যালি, তার বাবারও ওই সময় ছিল বা মায়েরও ছিল বা বাড়িতে কারো কারো আগের জেনারেশনে ছিল, তার জন্য হচ্ছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। অথবা কোনো জেনেটিক কারণে হচ্ছে, পোলিওসিস বলে একটা জিনিস হয়, সেক্ষেত্রে একটা লক্স অফ হেয়ার সাদা হয়ে যাচ্ছে, বা ভিটিলিগোর জন্য সাদা হয়ে যাচ্ছে হেয়ারগুলো, এগুলো আলাদা, কিন্তু জেনেটিক্যালিও হতে পারে। এছাড়া কি হতে পারে? বাচ্চা খাচ্ছেই না। আমাদের দেশে অ্যালার্জির নাম করে কত বাচ্চার যে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তার ঠিক নেই। প্রতিদিন 3-4টে পেশেন্ট আমি পাই যারা আনফর্চুনেটলি, আমার বাচ্চার এই অ্যালার্জি হয়েছে, অ্যালার্জি টেস্ট করেছি, এতগুলো অ্যালার্জি হয়েছে, 5 বছর খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে, এটা খাবে না, ওটা খাবে না, এটা খাবে না, এবং তাদের শরীরে নিউট্রিশন কমে গেছে। দেখা যাচ্ছে B12 কম, D3 কম, ফোলেট কম, সব ভিটামিনসগুলো কমে গেছে। তখন তাদের চুল সাদা হয়ে যাচ্ছে, ব্রাউন হয়ে যাচ্ছে। তাকে যখনই আমি নিউট্রিশনাল থেরাপি দিচ্ছি বা ওই ডায়েটটা কারেকশন করছি এবং ভিটামিনসগুলো অ্যাড করছি, ঠিক হয়ে যাচ্ছে। তো এটা একদম ইজি কিছু বলা ডিফিকাল্ট। সাপোজ কারো একটা বাচ্চা খাচ্ছে, ভালো খাইছে, কিন্তু তার পেটে একটা এমন প্রবলেম আছে যে প্রবলেমটার জন্য খাবারটা শরীরের ভেতরে আর যাচ্ছে না, এটাকে বলে অ্যাবজর্পশন প্রবলেম বা ম্যাল অ্যাবজর্পশন। তো সেটা যদি হয়, সেক্ষেত্রেও হতে পারে তার শরীরে মানে চুল সাদা হয়ে যাচ্ছে। এরকমও হতে পারে যে তার শরীরের ভিতরে যেখানে অ্যাবজর্পশন হওয়ার কথা, সেখানে একটা ছোট্ট কোনো ফ্যাক্টর, ইন্ট্রিনজিক ফ্যাক্টর বলে জিনিস হয়, সেই জিনিসটার ডিফেক্ট আছে, স্পেশালি স্টমাকে। তো সেটাও আমাদের শরীরে নিউট্রিশন অ্যাবজর্পশনে হেল্প করছে না, বাধা দিচ্ছে, তার ফলে চুল সাদা হয়ে যেতে পারে। তো আমাদের হেয়ার, স্কিন, এই দুটো কিন্তু রিয়েলি মিরর অফ দ্য বডি, যেটা ভেতরের সব প্রবলেম অলমোস্ট দেখাতে পারে মানে আপনার অনেকভাবে। ভেতরের ইঞ্জিনের কি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিকেট করছে। পারফেক্ট, এরকম হতে পারে। তো যারা গুড ক্লিনিশিয়ান বা যারা সত্যি ডাক্তারিটা ভালো বোঝেন, তারা কিন্তু এটা ধরতে পারবেন, তারা অ্যাটলিস্ট ভাবতে পারবেন এটা হতে পারে, তখনই টেস্ট করা যেতে পারে, তখনই হিস্ট্রি নেওয়া যেতে পারে, এক্সামিন করা যেতে পারে, বোঝা যেতে পারে। আর একটা জিনিস, যখন সাদা হচ্ছে তো তখন অনেকের মধ্যে যে টেন্ডেন্সিটা থাকে, চুল সাদা যখন হচ্ছে, হোয়াইট হচ্ছে, টেন্ডেন্সিটা থাকে যে ডাই করা, মেহেন্দি দেওয়া বা বিভিন্ন কেমিক্যাল করা। আদারওয়াইজ ইয়াং জেনারেশনের মধ্যে এখনের যার প্রবণতা সব থেকে বেশি, সেটা হচ্ছে হেয়ার কালার করা বিভিন্ন রকমের। এর কোনো সাইড এফেক্ট, চুলের কোনো ক্ষতি হচ্ছে এর জন্য? হেয়ার ডাই বা হেয়ার কালারগুলো না বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে ইমপ্রুভ করছে। তো আজ থেকে 20 বছর আগে হেয়ার ডাই হেয়ার কালার যেরকম ছিল, আজকে হেয়ার ডাই হেয়ার কালার অনেক ইমপ্রুভড। তার জন্য তার সাইড এফেক্ট কমতে থাকছে, এবং বিভিন্ন কারণে, সোশ্যাল কারণে হোক, বিভিন্ন ইন্ডাস্ট্রি লাইক অভিনয় যে ইন্ডাস্ট্রি, তার কারণে হোক, হেয়ার ডাই করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, সেটা ভালো লাগতেও হেল্প করে অনেক সময়। তো সায়েন্স ডেভেলপ করার জন্য হেয়ার ডাই অনেক বেটার হয়ে গেছে, অনেক সুটেবল হয়ে গেছে। তাও কখনো কখনো কিছু হেয়ার ডাই রিয়াকশন করে, সেগুলো ট্রিটমেন্ট করা যায়, সেগুলো আগে থেকে বোঝা যায়। কিছু টেস্ট আছে, সেই টেস্ট করে বোঝা যায় কোন হেয়ার ডাইটা প্রবলেম করছে। হেয়ার ডাইয়ের মধ্যে দুটো জিনিস থাকে, অ্যামোনিয়া অ্যান্ড পিপিডি, এই দুটো জিনিস যদি থাকে তাহলে কারো কারো রিয়াকশন করতে পারে। তো সেটা আমাদের দেখে নিতে হয়। যাদের ক্ষেত্রে হেয়ার ডাই রিয়াকশন হচ্ছে, তারা অ্যামোনিয়া পিপিডি ছাড়া যে হেয়ার ডাই সেগুলো ইউজ করবেন। হেয়ার ডাইয়ের জন্য শুনেছি অনেকের অ্যালার্জি হয়, আমার মায়েরও এই প্রবলেম জিনিসটাই হয়েছিল। যেটা বলছিলাম, হ্যাঁ, মানে ডাই করতো, ড্রাই মানে মাথায় যখন ডাই করতো, ডাই করার পর ওটা যখন জমাট বেঁধে যেত বা শুকিয়ে যেত, তখন ওটার কেমিক্যালগুলো গায়ের মধ্যে পড়তো, অ্যান্ড তারপর গায়ের মধ্যে ওর জন্য অ্যালার্জি হয়ে গেছে। সো এইটা একটু বলা ডিফিকাল্ট, কারণ হেয়ার ডাই থেকে রিয়াকশন হলে গায়ে পড়ে হবে তা নয়, বরং যেখানটায় হেয়ার ডাইটা করেছি তার আশেপাশে হওয়ার চান্স বেশি, তারপরে গোটা গায়ে হতে পারে। আচ্ছা, এখানে শুরু হলো দিয়ে এইখানে পুরো ছিল গায়ে আমার হলো। মায়ের যেটা ছিল, সারা গায়ের মধ্যে অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছিল, মানে ইচিং প্রবলেম হচ্ছিল খুব একটা। হতে পারে হেয়ার ডাই থেকে ইচিং গোটা গায়ে হতে পারে, কিন্তু ডাইটা পড়ে গিয়ে নাও হতে পারে। ডাই লাগাচ্ছি বলে আমার গায়ে ইচিং হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হেয়ার ডাই রিয়াকশনের প্রথম দিকের সিমটমস হতে পারে। ওকে, বুঝতে পারলাম। ডাক্তারবাবু, একদম শেষের দিকে চলে এসেছি। এটাই বলবো যে এতগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, আপনি যদি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের জন্য 5টা টিপস বলতে পারেন যেটা সব থেকে জরুরি এই মুহূর্তে করা। আমরা অনেক কিছু ডিসকাস করলাম, এক্সস্টিভ ডিসকাশন হয়েছে, প্রত্যেকটা টপিক নিয়েও অনেক কথা বলা যায়, আমরা সেগুলো কখনো সুযোগ পেলে করতে পারি। হেয়ার স্কিন নিয়ে যদি টিপস দিতে হয়, প্রথম কথা হচ্ছে আমি বলবো, যদি সত্যি অসুবিধে কিছু হচ্ছে হেয়ার স্কিনে, নিজের থেকে খুব বিশাল চিন্তা না করা, একজন কোনো প্রফেশনাল হেল্প নেওয়া, এবং ডার্মাটোলজিস্টেরই। আমি অনেক সময় এক্সাম্পল দিই,
অনেকে বলেন না ডাক্তারবাবু আমার এটা হয়েছিল, চামড়া এটা হচ্ছিল, কিন্তু আমি না একজন ফিজিশিয়ানকে দেখিয়েছিলাম। আমি তখন বলি আপনার ওয়াইফ প্রেগনেন্ট হলে কানের ডাক্তার দেখান কি? না তো। তাহলে স্কিনের প্রবলেম হলে আপনি ফিজিশিয়ান কেন দেখাচ্ছেন? তাহলে একজন স্কিনের ডাক্তার দেখান। তো সেরকমই যদি সমস্যা হচ্ছে তাহলে ডার্মাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, আমি একটু আগেই বলছিলাম, হেয়ার স্কিন না বডির আলাদা পার্ট নয়, রাদার তারা বডির ভেতরের সিচুয়েশনটাকেই বাইরে দেখায়। তার জন্য ওভারঅল ফিটনেস এবং ওভারঅল হেলথ এটার ওপর ডিপেন্ড করে স্কিন অ্যান্ড হেয়ার। শুধু উপর থেকে লাগিয়ে উপর থেকে ঘষে আমি সব ঠিক করতে পারবো বা করে নেব এরকম ব্যাপারটা নয়। তাই টেক কেয়ার অফ ইউর ওভারঅল হেলথ, সেটা জরুরি। ডায়েট, এক্সারসাইজ, স্ট্রেস কমানো, পলিউশন কমানো, যতটা ভালো থাকা যায় সেটা চেষ্টা করা, এটা ইম্পর্টেন্ট। স্কিনের মধ্যে খুব সিম্পল একটা স্কিন কেয়ার ভাবা যেতে পারে। আগে বলা হতো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, CTM, এই টোনিং পার্টটা না খুব একটা ইম্পর্টেন্ট না। তাই ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন অ্যান্ড রিপেয়ার ক্রিম বা সেরাম, এই 4টে বলা যেতে পারে। সো প্রপার আমি ক্লিন করব 2বার, আমি একটা ময়শ্চারাইজার লাগাবো, সকালে সানস্ক্রিন লাগাবো, যদি আমি বাইরে নাও যাই তাও লাগাবো, কারণ সানলাইট থেকে বাঁচা শুধু নয়, আমাদের ইনডোর লাইট থেকেও কিছুটা প্রোটেকশন আমার সানস্ক্রিন দিতে পারে। তার সঙ্গে সন্ধ্যের দিকে রিপেয়ার সেরাম হয়, যেগুলো নিয়ে আমরা প্রথমেই ডিসকাস করেছি, অ্যাক্টিভস বলছিলাম, সেরকম ধরনের অনেক কিছু আছে রিপেয়ার সেরাম যেগুলো স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে। যখন আমার শরীর ঘুমোবে রাত্রের দিকটায়, তখন স্কিনও ঘুমোবে এবং তখনই রিপেয়ার হয় রেস্টের সময়। তো সন্ধ্যের দিকে রিপেয়ার সেরাম এবং আবার একটা ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমোবো। বাট এটা সব সময় ফিক্সড না, সবার জন্য একই নয়, কারো ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। তার জন্য ডার্মাটোলজিস্ট দেখিয়ে ফিক্স করা ভালো। এবং বছরের বিভিন্ন সময়ে স্কিন বিভিন্ন রকম হয়, তখন বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট চেঞ্জ হতে পারে। এটা গেল। অতিরিক্ত পরিমাণে ওভার দ্য কাউন্টার ট্রিটমেন্ট করব না। কালকেই অ্যামাজনে দেখলাম একটা, প্রোডাক্টগুলো কিনে নিয়ে লাগাতে শুরু করলাম। কালকেই বললো ওই দই লাগাও, আমিও দই ঘষতে শুরু করলাম। এই স্ক্রাবটা ভালো, আমিও স্ক্রাব করতে শুরু করলাম। এগুলো করব না। আমাদের স্কিন না অনেকটা কি বলবো, আমাদের স্কিন অনেকটা ডাইনামিক। অত বেশি টিজ না করলেও চলে। মিনিমাম বেসিক কেয়ারটুকু প্রতিদিন নিয়ে যদি আমি কনসিস্টেন্টলি করতে থাকি, স্কিন ভালো থাকবে। 30 যখন পেরিয়ে যাচ্ছে ছেলে বা মেয়ে, তারপরের থেকে না একটু অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো কিছু লাগলে ভাবতে পারি, সেটা মাথায় রাখা। হেয়ারের জন্যও তাই। হেয়ারের জন্য বেসিক শ্যাম্পু করা জরুরি। একদম শ্যাম্পু করি না, আমি তো শ্যাম্পু লাগাই না, আমার তো এত বছর থেকে তেল লাগাচ্ছি, ব্যাপারটা ঠিক এরকম নয়। সায়েন্স ইমপ্রুভ করেছে, আমাদের সোসাইটি ইমপ্রুভ করেছে, শ্যাম্পু ক্লিন করতে হেল্প করে। তাই জন্যে কারো ক্ষেত্রে সপ্তাহে 1 দিন, কারো ক্ষেত্রে সপ্তাহে 4 দিন এরকম লাগতে পারে, কিন্তু যার যেরকম প্রয়োজন সেভাবে আমরা শ্যাম্পু করব। একটু মাথায় তেল না প্রচুর ঘষবো না। অয়েল মাসাজ করার খুব বিশাল ইম্পর্টেন্স কিছু নেই। চুল ড্রাই লাগলে আমি অয়েল লাগাতে পারি চুলের ওপরে, চুলের লেংথের মধ্যে, স্ক্যাল্পে না। কিন্তু স্ক্যাল্পে ঘষবো না। ওতে আরও বেশি ফাঙ্গাস জমবে, আরও বেশি ওখানে ড্যান্ড্রাফ হবে এবং আরও ইচিং রিয়াকশনস হবে। স্ক্যাল্পের মধ্যে তেল ঘষে চুল গজিয়ে দিচ্ছি, ব্যাপারটা ঠিক এরকম নয়। যদি তাই হতো না, তাহলে হলিউড ইন্ডাস্ট্রিটা খালি হয়ে যেত, সবাই টাক হতো। লজিক্যালি ভাবুন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকার, ইউরোপের মানুষজন সবাই টাক, তা তো হয়নি। তো তেলের ইম্পর্টেন্স ওখানটায় নয়, রাদার ইম্পর্টেন্সটা হচ্ছে কসমেসিসে। আমি চুলের লেংথে লাগাচ্ছি, ড্রাই হেয়ারটা শাইনি লাগছে, দ্যাটস ফাইন, এটা করা যেতে পারে। চুলের ক্ষেত্রে যদি এরকম হয় কোথাও থেকে চুল পড়ে যাচ্ছে, একটা প্যাচ পড়ে গেছে, বা কোথাও গিয়ে চুলের যেখানটা পড়ে গেছে সেখানটা গিয়ে দেখতে মনে হচ্ছে লাল হয়ে গেছে, রিয়াকশনস হয়ে আছে, ইচিং হচ্ছে, ডাক্তার দেখান, নিজে নিজে ট্রিটমেন্ট করবেন না। ওভার দ্য কাউন্টার স্টেরয়েড ক্রিম কিনে লাগাবেন না, আমরা ডিসকাস করেছি। লাস্ট সব থেকে ইম্পর্ট্যান্ট, আমি যেটা মনে করি, আননেসেসারি ফেয়ারনেস চাইবেন না। ভালো স্কিন, গ্লোয়িং স্কিন, হেলদি স্কিন, এটা আপনার চাহিদা হতে পারে। আমাকে ফর্সা করে দিন, ফর্সা স্কিন, এটা ঠিক নয়। আমি এক্সাম্পল দিয়েছি, তাহলে বড় বড় মানুষেরা, বারাক ওবামা যেরকম আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ফর্সা হয়ে যেতেন। এপিজে আব্দুল কালাম ইন্ডিয়ায় ফর্সা হয়ে যেতেন, এদিকে নেলসন ম্যান্ডেলা ফর্সা হয়ে যেতেন বা ফর্সা হতে চাইতেন। প্রয়োজন হয় না। স্কিন কালার আমাকে ডিফাইন করে না। আমার ইন্ডিয়ান স্কিন টোন, এই স্কিন টোনটা অ্যাকচুয়ালি প্রোটেক্টিভ স্কিন। আমি যখন জার্মানিতে ছিলাম প্রত্যেকদিন 10টা থেকে 12টা স্কিন ক্যান্সার দেখতাম। কেন? বিকজ ওদের স্কিন ফেয়ার স্কিন, ওখানে মেলানোসাইট বলে সেলটা কম থাকে। এই মেলানোসাইট সেলটা না আমাদের স্কিনকে রোদ থেকে বাঁচায়, আর রোদ স্কিন ক্যান্সার করে। তার জন্যে আমাদের স্কিনে অনেক বেশি মেলানোসাইট থাকে, আমরা রোদে ট্যান হয়ে যাই, কালো আরও বেশি হয়ে যায়, ওরা কালোতে পুড়ে যায় এবং ওদের ক্যান্সার হয়। আমাদের কিন্তু উল্টো, আমরা কালো হয়ে যাই কিন্তু ক্যান্সার হয় না। আমি বছরে 2টো ক্যান্সার দেখি এখানে, ওখানে দিনে 10টা দেখতাম। সো কতটা ডিফারেন্স বুঝুন।
তো আপনার চামড়ার গায়ের রং এটা একটা আশীর্বাদ, এটা ব্লেসিংস, ইন্ডিয়ান স্কিন, ডার্ক স্কিন ব্লেসিংস। এটাকে খারাপভাবে ভেবে ফর্সা হওয়ার চেষ্টা করবেন না। লাস্ট মেসেজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উফ, ইটস আ ডিপ কনভারসেশন। তো অনেক কিছু জানলাম, বুঝলাম, এক্সপেন্সেসও জানলাম, কস্টও বললেন আপনি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। লোকে পছন্দ করলে আরও আরেকবার আপনার সাথে আর একটা এপিসোড করার ইচ্ছে থাকবে, তখন ডিটেলসে প্রত্যেকটা টপিকের মধ্যে গিয়ে আমরা কথা বলবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার যত স্কিনের যত প্রবলেম আছে, হেয়ারের প্রবলেম আছে, সবাইকে ভালো রাখবেন, এটাই উইশ কথা কানেকশনের পক্ষ থেকে। ধন্যবাদ।